ওকে, বেশ, আশা করি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। একটু আমাকে জানিয়ে দেবে, একটু লিখে জানিয়ে দেবে তোমাদের কাছে সবার কাছে স্ক্রিনটা ভিজিবল কিনা। একটু লিখে জানিয়ে দেবে তোমরা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ না। মাইক্রোফোনটা আপাতত আমি অফ করে রাখছি। সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু জানিয়ে দেবে। ওকে, স্ক্রিনটা সবার কাছে দেখা যাচ্ছে কি একটু জানিয়ে দেবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, ওয়াসিম মণ্ডল বলছো দেখা যাচ্ছে না। দেখা তো যাওয়ার কথা, কারণ এটা শো করানো হয়েছে। আচ্ছা, সবাই যেহেতু বলছো তাহলে ওয়াসিম হয়তো কোনো কারণে দেখতে পাচ্ছ না। তো একটুখানি আমি যেটা বলছি সেই অনুসারে একটু ফলো করো। তুমি লেফট হয়ে আবার জয়েন করো, তাহলে দেখবে একটা লেখা থাকবে এডুকেশন পেপার 2 ইউজিসি নেট জেআরএফ ডাব্লিউবি সেট। এটা হচ্ছে স্ক্রিন, ঠিক আছে? তো তো আশা করি সেই জায়গাগুলো দেখতে পারবে। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। ঠিক আছে, তো আজকের যেটা বিষয় আমাদের, তো আমাদের নতুন এডুকেশন ব্যাচ 2025-এর 25 তারিখ থেকে 25শে জানুয়ারি থেকে শুরু হচ্ছে। আর কেউ এটা ভাববে না যে জানুয়ারি থেকে যেহেতু শুরু হচ্ছে তো জানুয়ারির ফিস কাউন্ট হয়ে তার ভিত্তিতে ধরা হবে না। 25 তারিখ থেকে তোমাদের ধরে নাও একদম এই ডট 25 তারিখ থেকে এখানে শুরু হবে একদম পরের মাস হিসাবে, যেহেতু মান্থলি ফিজের বেসিসে তোমরা জয়েন করতে পারবে। তো পরের মাসের ফেব্রুয়ারির 25 তারিখে গিয়ে তোমাদের এক মাস কাউন্ট হবে। তো এই ভিত্তিতে কিন্তু চলবে। আচ্ছা, যাই হোক, তো সেটার বলার আগে আমাদের এডুকেশনাল যে ইউনিট আছে, এই এডুকেশনের যে ইউনিটসগুলো আছে সেটা আমরা কতদিনে কভার করব সেই জায়গাগুলো একটু জেনে রাখা দরকার। তো আমরা একটা প্রপার প্ল্যান বানিয়েছি, যেটা কিনা এই যে জানুয়ারির 25 তারিখ থেকে একদম তোমাদের জুলাইয়ের মধ্যে আমরা পুরো সিলেবাসটাকে কমপ্লিট করাবো। যেখানে এডুকেশনাল স্টাডিসে আমরা 20 দিনের মতো সময় নেব। এডুকেশনের আরেকটি ইউনিট 3 আছে যেটাতে লার্নার অ্যান্ড লার্নিং প্রসেস, এখানেও আমরা 20 দিনের মতো নেব। ইউনিট 4 যেটা আছে টিচার এডুকেশন, এখানে 15 দিনের মতো নেব। আর ইউনিট 5 যেটা আছে কারিকুলাম স্টাডিজ, এটা আমরা 19 দিনের মধ্যে কমপ্লিট করব। তারপরে রিসার্চ অ্যান্ড ইন এডুকেশন, এটা 25 দিন লাগবে, এটা যেহেতু একটু বড় চ্যাপ্টার। তারপর প্যাডাগজি অ্যান্ড্রাগজি অ্যান্ড অ্যাসেসমেন্ট, এটা 19 দিন এটাতে আমরা সময় নেব। আর ইউনিট 8-এ মোটামুটিভাবে এটাতে আমাদের 30 দিন লাগবে, কারণ এই জায়গাগুলো থেকে প্রচুর এখনকার দিনে প্রশ্ন করছে। তো এটাতে এতটা সময় নেব। ইউনিট 3 থেকে আমরা 20 দিনের মধ্যে এটাকে আমরা কমপ্লিট করব, ইউনিট 9 আর কি। আর ইউনিট 2 এখানে আমরা 10 দিনের মধ্যে এটাকে কমপ্লিট করব। ঠিক আছে? তো তো এইভাবে টোটাল আমাদের কত দিনের মধ্যে আমরা এই ইউনিটগুলোকে কভার করব সেইটাকে একটা সিকোয়েন্সিয়ালি আমরা এখানে সাজিয়েছি, যেন এই টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি এবং তোমাদের সামনের পরীক্ষার জন্য তৈরি করে দিতে পারি একদম। ঠিক একদম আমাদের রেগুলার বেসিসে ক্লাস হবে, প্রত্যেকটি ক্লাস 1 ঘন্টা নয়, 1.5 ঘন্টা নয়, 2 ঘন্টা করে হবে। তো যাই হোক, তো আজকের যেটা বিষয় আমরা পড়বো সেটা হচ্ছে ইউনিট 1 এডুকেশনাল স্টাডিজ। এডুকেশনাল স্টাডিজের যারা যারা সিলেবাস সম্পর্কে অবগত আছো বা আগে কিছুটা পড়েছো, তো এডুকেশনাল স্টাডিজে তোমরা দেখবে আমাদের বিভিন্ন ধরনের ফরমেশনগুলো থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? তো যেগুলো কিনা আমাদের এডুকেশনটাকে একটা ট্রেডিশনাল অ্যাসপেক্টের থেকে আমাদের যে বর্তমান যে অ্যাসপেক্টটা আছে সেটাকে নিয়ে আসার জন্য একটা বড় কন্ট্রিবিউশন দিয়েছে। তার মধ্যে আমাদের সাংখ্য দর্শন আছে, যোগা, বেদান্ত, বুদ্ধিজম, জৈনিজম, ইসলামিক এডুকেশন, সমস্ত কিছু কিন্তু এই ইউনিটের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ ফিলসফিক্যাল একটা দিক কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারি, যেখানে ফিলসফিক্যাল অ্যাসপেক্টটার সাথে মূলত এটাকে অ্যাটাচ করে এই ইউনিটটার মধ্যে সমস্ত কিছু ধরা আছে। এখান থেকে কতগুলো পার্ট আছে যেখান থেকে কখনোই মিস যায় না। যেমন তোমাদের টোটাল 10খানা ইউনিটের মধ্যে এই ইউনিট 1, এখান থেকে কোনো দিনও কোনো কোশ্চেন মিস যাবে না। ঠিক আছে? তো দেখবে ঘুরে ফিরে এখানে কোশ্চেন আসবেই আসবে, এখান থেকে কোশ্চেন তোমাকে দেবেই দেবে। ঠিক আছে? তো তো এই ইউনিটটার বেসটা কিন্তু খুবই স্ট্রং করতে হয় ওর জন্য, কারণ দেখবে সাংখ্য দর্শন থেকে প্রতিনিয়ত প্রশ্ন থাকে না, পুরুষ আর প্রকৃতি, এটা থেকে প্রচুর প্রশ্ন আসে। আজকে যেটা কনফিউশন তোমাদের হয় পুরুষ আর প্রকৃতি নিয়ে, সেটা আজকে আমি ক্লিয়ার করব। একদম সহজ সোজা সাপটা উদাহরণ দিয়ে একদম আমি বুঝিয়ে দেবো, দেখবে কোনোদিনও ভুলবে না। যেটা পরীক্ষাতে ধরে নাও যে এই বছরের মানে এইবারের তার আগের বারের পরীক্ষাতে একটা কোশ্চেন এসেছিল, যার ভিত্তিতে অনেকেই কিন্তু ওটা পারেনি, বা একটা কি দুটোর মতো এসেছিল। সেই জায়গাগুলোকে আমরা কিন্তু একদম ক্লিয়ার করব। ওকে? তো যাই হোক, তো এই ধরনের বিষয়গুলো আমাদের ইউনিট 1-এর মধ্যে আমরা লক্ষ্য করি।
তো ইউনিট ওয়ানের যে সামগ্রিক বিষয় আছে তার মধ্যে প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে বা প্রথম যে এসপেক্টটাকে মাথায় রাখতে হবে যে ফিলসফিক্যাল এসপেক্টটা এখানে প্রচুর পরিমাণে এই ইউনিটে আমরা লক্ষ্য করতে, অর্থাৎ ফিলসফিকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে, ফিলসফির মান্যতাগুলোকে এখানে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ফিলসফি বিষয়টা কি বা ফিলসফির জায়গাটা আমরা কিভাবে পাচ্ছি, আমরা এই ইউনিটে কিভাবে সেই জায়গাগুলোকে ধরতে পারবো, একটু আমরা ছকের মাধ্যমে ধরার চেষ্টা করি। যেমন ফিলসফির মধ্যে এই যে ফিলো, ঠিক আছে, তো ফিলো থেকে এসেছে এবং ল্যাটিন ওয়ার্ড এটা, আর এদিকে এসেছে সোফিয়া, এই দুটোর মিশ্রণ থেকে আমরা কিন্তু এই ফিলসফি পেয়েছি। তাহলে কি ফিলো আর এদিকে হচ্ছে সোফিয়া, এই দুটোর মিশ্রণ থেকে আমরা ফিলসফি দেখতে পাচ্ছি। ওকে, তার মানে এখানে ফিলো বলতে বোঝাচ্ছে হচ্ছে লাভ, আর সোফিয়া বলতে বোঝাচ্ছে উইজডম, ঠিক আছে, তো এই দুটোর মাধ্যমে আমরা ফিলসফিকে পাচ্ছি। অর্থাৎ ফিলসফি শব্দটির অর্থ হলো কি জ্ঞান বা প্রজ্ঞার প্রতি একটা যে তোমার ভালোবাসা, এটা গ্রিক শব্দ ফিলস অর্থাৎ ভালোবাসা এবং সোফিয়া অর্থাৎ প্রজ্ঞা বা জ্ঞান থেকে উদ্ভূত হয়েছে। তাই ফিলসফি হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতি এক গভীর আগ্রহ বা অনুসন্ধান বা ভালোবাসা, এই অর্থে কিন্তু আমরা এই ফিলসফিক্যাল অ্যাসপেক্টটাকে ধরে থাকি। বেসিকটা একটু আমাদের জানতে হবে, নাহলে খেয়ে হারিয়ে ফেলবো আমরা যে কোনটার পরে কোনটা আসছে। এবার যদি আমরা মিনিংটাকে খোঁজার চেষ্টা করি, আমরা যদি এবার মিনিংটাকে ধরার চেষ্টা করি বা মিনিংটাকে যদি বোঝার চেষ্টা করি যে এক্স্যাক্টলি ফিলসফিটা কী, ফিলসফির মিনিংটা কী, এটাকে যদি একটু আমরা নিখুঁতভাবে ধরার চেষ্টা করি, তাহলে কি পাবো আমরা, মিনিংটা কীভাবে খুঁজে পাবো? বলছে ফিলসফি ইজ এ স্টাডি অফ জেনারেল অ্যান্ড ফান্ডামেন্টাল প্রবলেম। ফিলসফিটা আর কিছু নয়, জাস্ট একটা জেনারেল, একটা সার্বজনীন এবং ফান্ডামেন্টাল যে প্রবলেমগুলো আছে ওগুলোকে নিয়ে স্টাডি করা, নিখুঁতভাবে স্টাডি করা, যে ফান্ডামেন্টাল প্রবলেমগুলো সামনে আসে সেই প্রবলেমগুলোকে নিখুঁতভাবে স্টাডি করাই হচ্ছে মূলত কিন্তু ফিলসফি। সাচ অ্যাজ কানেক্টেড উইথ এক্সিস্টেন্স, যেগুলো কিনা এক্সিস্টেন্স আমাদের অস্তিত্ব নিয়ে যেটা কানেক্টেড, নলেজ নিয়ে কানেক্টেড, আমাদের ভ্যালুসগুলো নিয়ে কানেক্টেড, মানে মূল্যবোধগুলোকে নিয়ে কানেক্টেড, রিজনসগুলো কোনো একটা কারণের সাথে যুক্ত, হ্যাঁ, তারপরে মাইন্ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এগুলোর সাথে কিন্তু ফিলসফি যুক্ত থাকে এবং এগুলোর সাথেই ফিলসফিকে আমরা কিন্তু গুরুত্ব দিয়ে থাকি। তো এক কথায় যদি পরীক্ষায় আমাদের প্রশ্ন আসে ফিলসফির মানেটা কি, ফিলসফি এই যে দেখো আমি হাইলাইটের জন্য করি, প্রত্যেকটা নোট আমাদের যে 10টা ইউনিটের নোট পাবে, দেখবে এইভাবে হাইলাইটেড থাকবে পয়েন্টগুলো। যেখান থেকে তোমাকে প্রশ্ন করে, যে পয়েন্ট থেকে তোমাকে প্রশ্ন করে, ওই পয়েন্টটা এক্সট্রা তোমাকে অনেকগুলো দিয়ে একদম গুলিয়ে দেওয়ার কোনো মানে হয় না। যেগুলোর থেকে প্রশ্ন আসে ওই পয়েন্টগুলো দেখবে হাইলাইটেড থাকবে, সেই পয়েন্টগুলো অনুসারে তারপর তুমি পড়তে তোমার সুবিধা হবে। তো কি বলেছে, ফিলসফি হচ্ছে স্টাডি অফ জেনারেল অ্যান্ড ফান্ডামেন্টাল প্রবলেম, যে ফান্ডামেন্টাল প্রবলেমগুলো আমরা আশেপাশে দেখি, ঠিক আছে, তো যেগুলো একদম বেসিক প্রবলেম সেইগুলোকে নিয়ে কিন্তু এখানে এই ফিলসফিক্যাল অ্যাসপেক্টসগুলো কিন্তু চর্চিত হয় বা ফিলসফিকে আমরা চর্চার মধ্যে দেখে থাকি। ঠিক, এবার আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ফিলসফি ইজ এ র্যাশনাল অ্যাটেম্প্ট টু ফর্মুলেট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যান্সার ফান্ডামেন্টাল কোশ্চেন্স। বলছে এই যে ফান্ডামেন্টাল যে কোশ্চেন্সগুলো অ্যারাইজ হলো, এই যে ফান্ডামেন্টাল যে প্রবলেমগুলো আছে, বেসিক প্রবলেম, যে আমাদের অস্তিত্ব কী, আমি যে মানুষ, আমি কি সত্যি মানুষ, আমি যে আছি, আমি কি আদৌ আছি, আমার কি আদৌ কি কোনো শক্তি আছে, এই যে বেসিক যে প্রবলেমগুলো আছে বা বেসিক যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নের কিন্তু আমরা উত্তর খোঁজার এখানে চেষ্টা করি বা এই প্রশ্নের উত্তরগুলোকে কিন্তু আমরা ধরার চেষ্টা করি। ওর জন্য বলেছে যে অ্যান্সার ফান্ডামেন্টাল কোশ্চেন্স, এই যে ফান্ডামেন্টাল কোশ্চেন্সগুলো আমাদের মধ্যে যে অ্যারাইজ হয়, এটার কিন্তু একটা অ্যান্সার আমরা জানার চেষ্টা করি। ঠিক, বেশ, এবার কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি আজকে দেখাবো তোমাদের, এইগুলোর এই যে আমি টোটাল 10খানা ক্যারেক্টারিস্টিক্স আমি রেখেছি, তোমরা দেখবে পরীক্ষাতে এই 10-এর বাইরে আসবে না, মানে এটা দাবি করছি না যে একদম এখান থেকেই কমন পাবে, কিন্তু মাথায় রাখবে আমাদের পরীক্ষাতে তোমরা যদি একটু কোশ্চেনের প্যাটার্নগুলোকে লক্ষ্য করো, ঘুরে ফিরে একটা নির্দিষ্ট কিছু অংশগুলো থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন করে এবং এই 10টা পয়েন্ট সেই নির্দিষ্ট অংশগুলোর মধ্যেই অন্যতম, ঠিক আছে, তো ওই নির্দিষ্ট এইগুলোর থেকেই দেখবে ঘুরে ফিরে তোমাকে প্রশ্ন করবে, ঠিক আছে, তো ফিলসফিক্যাল অ্যাসপেক্টে দেখবে প্রশ্ন আসে যখন, তো ফিলসফি ইজ রিলেটেড টু কি, উইথ দ্য নলেজ অফ রিয়ালিটি, আমার রিয়ালিটি, বাস্তব সম্পর্কে যে আমার একটা নলেজ আছে, সেই নলেজটাকে কিন্তু আরও ভেতরে ঢুকিয়ে আমাদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদেরকে দেখায় কিন্তু এই ফিলসফিক্যাল অ্যাসপেক্টগুলো। ফিলসফি হেল্পস টু অল ফর ফাইন্ডিং দ্য ট্রুথ, বলেছে ফিলসফি আমাদের সত্যকে খুঁজতে সহায়তা করে, সত্যকে জানতে সহায়তা করে, সত্যকে বুঝতে সহায়তা করে, ঠিক আছে, তো ফিলসফি মে বি কনজারভেটিভ, ট্রেডিশনাল অ্যান্ড ফ্লেক্সিবল। বলছে ফিলসফি আবার অনেক ধরনের হতে পারে, কিছু ফিলসফিক্যাল অ্যাসপেক্ট আছে যেখানে কিনা একদম কনজারভেটিভ থাকে,
যেটা কিনা আমরা পরিবর্তিত হতে দেখি না, যেই ফরমেশনে শুরু হয়েছিল ওই ফরমেশনের মধ্যেই আবদ্ধ আছে। তো কিছু কিছু ফিলসফিক্যাল অ্যাসপেক্ট আমরা কনজারভেটিভ দেখি, কিছু ট্রেডিশনাল থাকে যা কিনা আমাদের একটা ঐতিহ্যকে মেনটেন করে আসছে, আবার কিছু কিছু ফিলসফিক্যাল অ্যাসপেক্ট থাকে যেখানে কিনা ফ্লেক্সিবল, যেগুলো আমরা কোর্সে চলাকালীন আমরা পড়বো। ফ্লেক্সিবিলিটি মানে কি নমনীয়তা, যেখানে কিনা পরিবর্তন হয়, একটা নির্দিষ্ট ফরমেশনে আছে, প্রয়োজন মাফিক সেই ফরমেশনটা পরিবর্তন হচ্ছে, প্রয়োজন মাফিক সেটার মধ্যে নতুন নতুন বিষয়কে অ্যাকোয়ার করছে। তো এই জায়গাগুলো আমরা দেখতে পারি। বলছে দ্য আইডিয়া অফ ফিলসফি আর রেলেভেন্ট অ্যান্ড মিনিংফুল, বলেছে যে ফিলসফির যে আইডিয়াটা থাকবে সেটা রেলেভেন্ট থাকবে, অর্থাৎ সময়ের প্রেক্ষিতে সেটা কিন্তু কার্যকারী হবে, রেলেভেন্ট থাকবে এবং মিনিংফুল হবে, অর্থাৎ এটার থেকে আমরা একটা মানেকে উদ্ধার করতে পারবো, একটা মানেকে বুঝতে পারবো, কোনো একটা বিষয় সম্পর্কে জানতে পারবো। যেমন অস্তিবাদ, অস্তিবাদ ফিলসফির কথা নিশ্চয়ই তোমরা সবাই শুনেছো। এই অস্তিবাদের ভিত্তিতে আমরা কি জানতে পারি? হ্যাঁ, এক্সিস্টেন্স, আমরা আদৌ কেন আছি, আমাদের অস্তিত্বের জায়গাটা কি। যেমন আমি পড়াই তোমাদের, যখন ইউনিট 3 পড়াবো, তখন এই যে ফ্রয়েডের যে বিভিন্ন ধরনের এই যে এবং আমাদের আদমের যে একটা যে ক্রমশ যে একটা সংঘর্ষ, যেখানে অভিসত্তার একটা প্রক্রিয়া, সেই জায়গাগুলোকে আমি দেখাবো। সেই জায়গাগুলোও কিন্তু এক প্রকার আমাদের এক একটা ধরনকে বেস করে কিন্তু আছে। আমাদের পুরো পৃথিবীর এই জগতের আমাদের হিউম্যান যে সিভিলাইজেশন আছে তার অংশ হিসাবে কিন্তু এগুলো কিন্তু জড়িত। তো এগুলো সম্পর্কে, অর্থাৎ রেলেভেন্সি এবং তার মিনিংফুল সম্পর্কে কিন্তু ফিলসফি আমাদের আইডিয়া দেয়। ফিলসফি ডিলস উইথ দ্য নেচার অফ রিয়ালিটি, অর্থাৎ আমাদের সামনে যে বাস্তবটা আছে ওটার প্রকৃতিটা কী ধরনের। নেচার মানে প্রকৃতি, আমাদের সামনে যে বাস্তবটা বলে আমরা দাবি করছি এটাই বাস্তব, তো ওই বাস্তবটার প্রকৃতিটা কি, এক্স্যাক্টলি কি, তো এই প্রকৃতি সম্পর্কে কিন্তু আমাদের ফিলসফি ধারণা দেয়। এবং তার সাথে সাথে ফিলসফি ইজ দ্যাট হুইচ ফাইন্ড আউট ডিফারেন্ট সেন্স ফরগেট দ্য ওয়ে অফ নলেজ। ফিলসফি তার সাথে সাথে আরও কিছু বিষয়গুলোকে আমাদের খুঁজে আনতে সহায়তা করে, যেখানে কিনা আমাদের যে সেন্সেসগুলো আছে, সেন্সেস মানে কি আমাদের ইন্দ্রিয়গুলো আছে, এই ইন্দ্রিয়গুলোকে, এই যে সেন্সেসগুলোকে বা এই ইন্দ্রিয়গুলোকে কিভাবে সঠিক পথে একটা নলেজকে অ্যাকোয়ার করবার জন্য আমরা ইউজ করতে পারি, বা সেই জায়গাগুলো, সেই নলেজগুলোর বাইরে কি কি বিষয় আছে সেই জায়গাগুলো সম্পর্কে কিন্তু ফিলসফি আমাদের এখানে একটা প্রচ্ছন্ন একটা ধারণা দেয়। ফিলসফি ইজ দ্যাট হুইচ ইজ অলওয়েজ ডাইনামিক। ফিলসফি সবসময় গতিশীল হয়, ডায়নামিক প্রক্রিয়া চলে, অর্থাৎ কি ফিলসফি একটা জায়গায় স্থির থাকবে না। আজকে যেই সম্পর্কে তুমি জানছো সেটা নিয়ে আগামীকাল তোমার প্রশ্ন জাগবে, ঠিক আছে? তো যে আচ্ছা এটা যে আমরা জানলাম বা এই বিষয়টা যে আমরা জানলাম এটা কি সত্যি জানলাম? তো এই জায়গাগুলো বলছে, ওর জন্য ফিলসফি সবসময় কি হয়, ডায়নামিক হয়। এবার ফিলসফির সাথে যখন আমাদের এডুকেশন যুক্ত হয়ে যায়, এই ডায়নামিক এসপেক্টটাকে আমরা তখন শিক্ষার মাধ্যমে, আমাদের নলেজের মাধ্যমে ডায়নামিক এসপেক্টটাকে মূলত অ্যাটাচ করবার চেষ্টা করি বা ধরার চেষ্টা করি এবং সেখান থেকে শেখার চেষ্টা করি, তাই না? তার জন্য তো বড় বড় আমরা যারা প্রোপোনেন্ট যারা আছেন, আমরা বড় বড় ব্যক্তিদের খুঁজে পাই। তো সেই জায়গাগুলো কিন্তু এখানে উঠে আসে। Philosophy provide a different direction for the modification of behavior. ফিলসফি কিন্তু তোমাকে একটা ডিফারেন্ট একটা ডিরেকশন দেয়, একটা সঠিক পথ দেয়, যেখানে কিনা তোমার বিহেভিয়ারকে তুমি মডিফাই করতে পারো, তোমার বিহেভিয়ার, তোমার আচরণকে তুমি মডিফাই করতে পারো, যেই অনুসারে তুমি জগৎকে দেখছো সেই অনুসারে সেটা থেকে তুমি আরও বেশি আপডেট করে নতুনত্ব খুঁজতে পারো। এই পয়েন্টটা থেকে কিন্তু আমাদের এর আগে যতদূর সম্ভব এবারই মনে হয় এডুকেশনে একটি কোশ্চেন এসেছে, ঠিক আছে? তো যে এই যে আমাদের যে মডিফিকেশন, বিহেভিয়ার মডিফিকেশনের ক্ষেত্রে ফিলসফি গুরুত্ব, তারপর কিছু অপশন দিয়ে তোমাদেরকে প্রশ্ন দেয়। তো আমি প্রশ্নগুলো একটুখানি আলোচনা করব যেগুলো কিনা এর আগের বারের প্রেক্ষিতে এসেছিল। বলেছে এ রিলেশনশিপ উইথ বিটুইন আত্মা অ্যান্ড পরাত্মা ক্যান বি পসিবল অনলি দ্য প্রসেস অফ ফিলসফি। এই যে আমাদের তো এই যে মানে আমরা যখন একটা আত্মজ্ঞানকে উপলব্ধি করি এবং পরাত্মা জ্ঞানের দিকে যখন বা পরাত্মা জ্ঞানের যখন দিকগুলোকে যখন অ্যানালাইসিস করি, এর মধ্যেখানের যে রিলেশনশিপটা আছে এটা কিন্তু ফিলসফির প্রেক্ষিতেই আমরা ধরতে পারি। ইট ইজ ডিল উইথ দ্য প্রসেস অফ কনসেপচুয়ালিজম। এটা টোটাল প্রসেসটাই লুকিয়ে আছে হচ্ছে আমাদের কনসেপ্টের ওপরে। কনসেপ্টকে কেন্দ্র করে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা লক্ষ্য করতে পারি, কনসেপ্টকে কেন্দ্র করে সমস্ত জায়গাটাকে আমরা ধরতে পারি। তো এটা সম্পূর্ণ প্রক্রিয়াটা নির্ভর করছে কি কনসেপচুয়ালিজমের ওপরে বা কনসেপ্টের ওপরে কিন্তু দাঁড়িয়ে আছে, ঠিক? তো এটাকে আমরা মাথায় রাখবো। এবার কিছু কিছু অংশ আছে যেগুলো কিনা ফিলসফির প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। ব্রাঞ্চেস অফ ফিলসফি কী কী আছে? প্রথমত একটা পাবো আমরা মেটাফিজিক্স, একটা পাবো আমরা অ্যাপিস্টোমোলজি, একটা পাবো আমরা এক্সিওলজি। আচ্ছা এই নিচেরটা হয়তো বা আমার
ছবির দ্বারা বা আমার ভিডিওর দ্বারা হয়তো ঢেকে যাচ্ছে, আমি ওটাকে তোমাদের পরে বলে দিচ্ছি। এই যে মেটাফিজিক্স কি, নেচার অফ রিয়ালিটি, এপিস্টেমোলজি কি, থিওরি অফ নলেজ, নলেজের যে অ্যাকোয়ার করবার যে থিওরি। এবার এক্সিওলজি কি, যে ভ্যালু থিওরি যেটাকে বলি আমরা, থিওরি অফ ভ্যালু, সেটা আমি বোঝাচ্ছি পরবর্তীকালে। এবার এই যে মেটাফিজিক্যাল এসপেক্টসগুলো, এই যে ব্রাঞ্চেস অফ ফিলসফিগুলো আমরা পাচ্ছি, এগুলোর থেকে আবার কিছু কিছু অংশ আমাদের সামনে উঠে আসে। যেমন যদি এখানে আমরা দেখি মেটাফিজিক্যাল এসপেক্টসগুলো থেকে যদি দেখি, তাহলে প্রথম কি আসছে আমাদের থিওলজি, দ্বিতীয় কি আসছে অন্টোলজি, তৃতীয় কি আসছে কসমোলজি, চতুর্থ কি আসছে কসমোগনি। আর এখানে এক্সিওলজি প্রেক্ষিতে যদি দেখি আমরা, প্রথমে পাবো আমরা লজিক, তারপরে পাবো এথিক্স, তারপরে পাবো এস্থেটিক্স। ঠিক আছে, তো এথিক্স আর এস্থেটিক্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে, আসছি এগুলোতে। এখানে জাস্ট তোমাকে ফিলসফির ব্রাঞ্চেসগুলোকে তোমাদের শো করানোর জন্যই এখানে আমি দেখালাম, যেন পরবর্তীকালে তোমরা যখন পড়বে নিখুঁতভাবে পড়তে পারো। দেখবে আমাদের নোটগুলোতে আমরা এভাবেই বিভিন্ন ধরনের ব্রাঞ্চেসগুলোকে শো করিয়ে তার ভিত্তিতে দেখবে এক্সপ্লেনেশন দেওয়া থাকে, কারণ তাহলে সহজেই ধরতে সুবিধা হয় যে কোনটা কী হিসাবে বা কোন ভিত্তিতে ধরা হচ্ছে। যেমন থিওলজির যদি আমরা পার্টটাকে দেখি, আমি এখানে ডিটেলসে লিখেছি বা রেখেছি। থিওলজি কি, থিওলজি আর কিছু নয়, বলছে থিওলজি ইজ এ স্টাডি অফ ডিভাইন গড, রিলিজিয়াস বিলিফ অ্যান্ড স্পিরিচুয়াল ম্যাটার। যখন আমরা কোনো একটা বিষয়কে স্পিরিচুয়াল প্রেক্ষিতে দেখার চেষ্টা করছি, একটা বিষয়কে স্পিরিচুয়ালিটির প্রেক্ষিতে ধরার চেষ্টা করছি, সেটা তখন হয়ে যাচ্ছে আমাদের থিওলজিক্যাল এসপেক্টে সেটা নির্ধারণ হচ্ছে। ঠিক আছে, তো বলছে ইট ইনভলভ এক্সামিনিং রিলিজিয়াস টেক্সট, traditions, practice and beliefs to understand the nature of God, the universe, the humanity's relationship to both. ঠিক আছে, তো তো এখানে আমরা থিওলজিকে মূলত যখন আমরা ধরি, আমরা গডকে, নেচার অফ গডকে, এই যে গড নামক যে শব্দটি আছে, অর্থাৎ ভগবান, এই যে গড নামক যে শব্দটি আছে, এই শব্দটাকে আমরা কিন্তু আন্ডারস্ট্যান্ড করবার চেষ্টা করি থিওলজির রেসপেক্টে। ইউনিভার্সকে বোঝার চেষ্টা করি, কোন ইউনিভার্সের বেসিসে মূলত এই গডের এক্সিস্টেন্সটা আছে, হিউম্যানিটির যে রিলেশনশিপটা আছে। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কিন্তু এই থিওলজিক্যাল এসপেক্টে আমরা ধরার চেষ্টা করি। এখানে যেই ধরনের কোশ্চেনগুলো এই থিওলজিতে আমাদের সামনে উঠে আসে, তো সেটা হচ্ছে হু অর হোয়াট ইজ গড, কে এবং কি, গড কি আসলে, হোয়াট ইজ দ্য নেচার অফ ডিভাইন, এই যে ডিভাইন স্ট্রাকচার বলি আমরা, এই এর প্রকৃতিটা কি, গডের প্রকৃতিটা কি, হোয়াট ইজ দ্য পারপাস অফ হিউম্যান লাইফ ইন রিলেশন টু গড, গডের সাথে যে রিলেশন আছে হিউম্যান লাইফের, তাহলে ওটার উদ্দেশ্যটা কি এক্স্যাক্টলি, মানে কোন উদ্দেশ্যে আমরা মূলত এই পৃথিবীতে এসেছি। হাউ শুড হিউম্যান লিভ অ্যাকর্ডিং টু ডিভাইন গাইডেন্স, বলছে কিভাবে এই যে ভগবানের তৈরি, যে আমরা বলি যে ভগবান আমাদের একটা গাইড করছে, গাইড যে করছে, তো কিভাবে আমাদের সেই অনুসারে চলা উচিত, এই সমস্ত কিছু কিন্তু থিওলজিক্যাল রেসপেক্টে দেখে। এবার একটা জিনিস মাথায় রাখো, একটা জিনিস একদম ক্লিয়ারলি মাথায় রাখবে, যখন এই পৃথিবীতে সায়েন্স বা যুক্তি এগুলো কিছু ছিল না, তখন কিন্তু আমরা সমস্তটা কিন্তু থিওলজিক্যাল রেসপেক্টেই কিন্তু চলতাম। একটা উদাহরণ দিচ্ছি, ধরে নাও গাছের পাতা নড়ছে, তো সেই অনুসারে আমরা কি ভাবছি যে বরুণ দেবতা প্রসন্ন হয়েছে, তার জন্যই তিনি মূলত, বা বায়ুর দেবতা প্রসন্ন হয়েছে, তার জন্যই মূলত তিনি তার এক্সিস্টেন্সকে শো করাচ্ছেন। ঠিক আছে, তো বৃষ্টি হচ্ছে, আমরা ইন্দ্র দেবতার প্রেক্ষিতে হয়তো বা ধরার চেষ্টা করছি যে ইন্দ্র দেবতা প্রসন্ন আছেন, তার জন্যই বৃষ্টি, এতটা বৃষ্টি হচ্ছে। তাহলে এগুলো কি, কারণ আমরা এখানে কিন্তু তখন আর ওই যে ওয়াটার ভ্যাপারেশন এই ধরনের কোনো রকম কনসেপ্টকে জানতাম না, জাস্ট আমরা জানতাম যে একটা কাজ হচ্ছে, কিন্তু তার পেছনে হয়তো বা কোনো একটা এন্টিটির একটা এক্সিস্টেন্স আছে, বা যাকে আমরা গড বলতে পারি, তার এক্সিস্টেন্স আছে, এবং তার প্রেক্ষিতে কিন্তু এই থিওলজিক্যাল এসপেক্টসগুলোকে কিন্তু আমরা বিশ্বাস করি বা থিওলজিক্যাল এসপেক্টগুলোকে ধরার চেষ্টা করি। এবার এই থিওলজির মাধ্যমে যখন এটা আমরা এডুকেশনে অ্যাপ্লাই করব, যখন এটাকে আমরা এডুকেশনের মাধ্যমে ধরার চেষ্টা করব, তো থিওলজির মাধ্যমে আমরা মেনি রিলিজিয়াস ট্র্যাডিশনসগুলোকে ধরতে পারবো, তাদের বিশ্বাসগুলোকে বুঝতে পারবো যে কোন প্রেক্ষিতে কী ধরনের বিশ্বাসগুলো আসছে, তাদের ওই বিশ্বাসের পেছনের যে শিক্ষাগত এসপেক্টটা আছে বা বৈশিষ্ট্যটা আছে, সেটাকে আমরা অ্যাকোয়ার করতে পারবো। তার জন্যই তো বলা হয় যে এর মাধ্যমে আমরা খ্রিস্টিয়ানিটি, ইসলাম, জুডাইজম, হিন্দুইজম, বুদ্ধিজম এবং যত ধরনের ধর্ম আছে পৃথিবীকে, সমস্তগুলোর ফান্ডামেন্টাল যে ফাউন্ডেশন কোশ্চেন্সগুলো আছে, সেই কোশ্চেন্সগুলোর উত্তর কিন্তু এর মাধ্যমে আমরা পেতে পারি। এর জন্যই কিন্তু দেখবে আমাদের ইউনিট 1-এ থিওলজির একটা বড় পার্ট আছে। যখন আমরা সাংখ্য দর্শন পড়বো, যখন আমরা চারবাক পড়বো, যখন আমরা মূলত আদার্স যে যোগ দর্শন, এগুলো সমস্ত দিকে ধীরে ধীরে এগোবো, তখন দেখবে থিওলজিক্যাল এসপেক্টসগুলো কিন্তু মূলত উঠে আসবে। এরপরে তোমাদের চার্টটা আমরা যেটা আমি তোমাদের পড়ালাম শুরুর দিকে, এই চার্টের মধ্যে দেখবে আরেকটা সেকেন্ড নম্বরে ছিল অন্টোলজি। অন্টোলজির একদম শর্ট ফর্মে যদি মনে রাখতে চাও, তাহলে কী হবে, দ্য থিওরি অফ বিং অ্যান্ড এক্সিস্টেন্স।
যে এক্সিস্টেন্স বা এই যে তুমি যে অস্তিত্বের মধ্যে আছো, এই অস্তিত্বের বেসটা কোথায়, এর থিওরিটা কি, এটা আমরা কিন্তু অন্টোলজিক্যাল এসপেক্টে কিন্তু ধরার চেষ্টা করি বা অন্টোলজিক্যাল এসপেক্টে বোঝার চেষ্টা করি। এবার অন্টোলজিও কিন্তু একটা আমাদের ব্রাঞ্চ মূলত মেটাফিজিক্সের, ঠিক আছে তো, যেটা আমি ওর জন্য তোমাদের মেটাফিজিক্সের অংশ হিসাবে চার্টের মধ্যে দেখিয়েছিলাম, যেখানে আমরা রিয়ালিটিকে নিয়ে প্রশ্ন করি, আমাদের এক্সিস্টেন্সকে নিয়ে প্রশ্ন করি, যে আমি যে বেঁচে আছি, আমি কি আদৌ আছি, আমার চিন্তন আছে নাকি আমার শরীরটাই শুধু আছে। এই যে প্রশ্নগুলো, এই যে একটা যে প্রশ্ন ছুড়ে দিচ্ছি আমাদের এক্সিস্টেন্সকে নিয়ে, ধরুন এটা একটা পেন, তো এই পেনটা কি আদৌ বেঁচে আছে, এটার ও এক্সিস্টেন্সটা কি, যতক্ষণ আমি এই যে পড়াবো ততক্ষণ এর এক্সিস্টেন্স আছে, আদারওয়াইজ নেই। তো এই যে প্রশ্নর উত্তরগুলো, এটা হচ্ছে আমাদের অন্টোলজিক্যাল এসপেক্টে আমরা ধরার চেষ্টা করি। বলছে ইট আস্ক কোশ্চেন অ্যাবাউট হোয়াট এক্সিস্ট, what is mean for something to exist, and how different kind of entities related to each other within the scope of existence. এটার মূল প্রশ্নটাই হচ্ছে, অন্টোলজিক্যাল এসপেক্টের মূল ধারাটাই হচ্ছে কি এক্সিস্ট করছে, মানে কোনো একটা যদি অস্তিত্ব আছে তাহলে ওটার অস্তিত্বটা কেন আছে, ওটার অস্তিত্বের প্রয়োজনটা কেন পড়লো, ডিফারেন্ট কাইন্ডস অন্যান্য এন্টিটির সাথে ওই বিষয়টার কী ধরনের রিলেশন আছে যেন কিনা ওর এক্সিস্টেন্সটা পরবর্তীকালে বড় ভূমিকা পালন করতে পারবে ওই এন্টিটিটার বৃহৎ ধারণাকে অ্যাকোয়ার করবার জন্য। তো এই ধরনের কিছু কোশ্চেন আমরা অন্টোলজিক্যাল এসপেক্টে দেখবে যখন আমরা বিভিন্ন ধরনের আমাদের ইউনিট 1-এর যতগুলো ধরে নাও ফিলসফি আছে, সেটা তুমি জৈনিজমই বলো, বুদ্ধিজমই বলো, ইসলামিক এডুকেশনের কথাই বলো, হিন্দুজম বলো, সবগুলোর প্রেক্ষিতে কিন্তু আমরা অন্টোলজিক্যাল অ্যাপ্রোচে সেগুলোকে পড়ে আসবো, কারণ এই অন্টোলজিক্যাল এসপেক্ট থেকে কিন্তু আমাদের প্রশ্ন করে, ঠিক আছে তো। তো এবার এটার মধ্যে যেটা প্রথম প্রশ্ন আসে যে হোয়াট ইজ নেচার অফ এক্সিস্টেন্স ইটসেলফ। অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যে প্রথম যেটা আমরা প্রশ্ন ছুড়ে দিই, সেটা হচ্ছে এই যে এক্সিস্টেন্সের কথা বলছি, এই এক্সিস্টেন্স নিজেই আসলে কি, এর প্রকৃতিটা কি, এক্সিস্টেন্স অর্থে কি বোঝায়, হ্যাঁ, হোয়াট কাইন্ড অফ থিং এক্সিস্ট, কোন ধরনের বিষয় মূলত এক্সিস্ট করছে, ফিজিক্যাল অবজেক্ট, অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট নাকি স্পিরিচুয়াল বিংস, কোনগুলোর ওপরে এক্সিস্টেন্সের কথা বলছে, হাউ ডু ডিফারেন্স টাইপ অফ বিং রিলেটেড টু ওয়ান আনাদার। বলছে ডিফারেন্ট যে বিং আছে, যেমন আমি মানুষ, এই যে আমার সামনে একটি পিঁপড়ে আছে, ঠিক আছে তো, আমার সামনে মূলত একটি মাছি রয়েছে, তো এগুলোর এক্সিস্টেন্স কতটা আমার উপস্থিতির প্রেক্ষিতে প্রভাবিত করছে। তো এই ডিফারেন্ট জায়গাগুলোকে কিন্তু আমাদের পড়তে হয়, ঠিক আছে তো। আমরা ইউনিট 1টাকে যখন ডিটেলসে পড়বো এই জায়গাগুলোর উপরে কিন্তু ফোকাস করব। তো এই ধরনের রিলেশনসগুলো কিন্তু আমরা অন্টোলজিক্যাল এসপেক্টে দেখি। তাহলে যারা প্রথম ক্লাস করছো তারা হয়তো গুলিয়ে ফেলতে পারো যে স্যার কী বলছেন। তো মাথা রাখবে, অন্টোলজি হচ্ছে ফিলসফির একটা ব্রাঞ্চ, যেখানে মূল উদ্দেশ্যটাই হচ্ছে অস্তিত্ব নিয়ে প্রশ্ন করা। তুমি যে বেঁচে আছো, কোন উদ্দেশ্যে বেঁচে আছো, এই যে অস্তিত্ব নিয়ে যে প্রশ্ন করা, এই প্রশ্ন করাটাকে আমরা যখন শিক্ষার মাধ্যমে বা আমাদের নলেজটাকে আরও বেশি ডেভেলপ করবার চেষ্টা করি, ওই ক্ষেত্রে আমাদের এই অন্টোলজিক্যাল অ্যাপ্রোচ ব্যবহার হয়। রিসার্চের ক্ষেত্রে অন্টোলজিক্যাল অ্যাপ্রোচ ব্যবহার হয়। কীভাবে বলো তো? দেখবে তোমাদের আমি রিসার্চের পার্টটা যখন পড়াবো তখন আসবে অন্টোলজিক্যাল অ্যাপ্রোচ। তখন ওইখানে ব্যবহার হয় যে একটা বিষয় এক্সিস্ট করছে, ধরে নাও কোনো একটা বিষয় নিয়ে তুমি রিসার্চ করবে, তার মানে কি ওই প্রবলেমটা রয়েছে, কারণ রিসার্চ মানেই প্রবলেমের একটা সলিউশন কেনা। তো তুমি একটা বিষয় নিয়ে রিসার্চ করবে, তার মানে ওই প্রবলেমটা তুমি দেখেছো, এবার ওই প্রবলেমটাকে তুমি সলিউশনে আনার চেষ্টা করছো। এবার আমরা যখন রিসার্চ মেথোডোলজি পড়ি তখন আমাদের অন্টোলজিক্যাল অ্যাপ্রোচে দেখতে হয় যে এই প্রবলেমটার আদৌ কি এক্সিস্টেন্স আছে। মানে তুমি যে দাবি করছো, তুমি রিসার্চার, তুমি দাবি করছো যে এই প্রবলেমটার এইরকম একটা রয়েছে, এটাকে যদি সলভ করা না যায় তাহলে একটা মানে আরও কিছু প্রবলেম তৈরি হবে। তো সেই জায়গাতে তুমি এবার ওটা নিয়ে পিএইচডি করতে চাইছো, তাহলে এবার যারা মূলত তোমাকে এই পিএইচডি করার সিদ্ধান্ত নিতে দেবেন তারা এই জায়গাটাকে এবার অ্যানালাইসিস করে দেখবেন যে আদৌ তুমি যে বিষয়টা নিয়ে পিএইচডি করতে চাইছো ওটার অস্তিত্ব আদৌ আছে কিনা। ধরে নিচ্ছি যে তুমি ধরে নাও জলপরীদের নিয়ে রিসার্চ করতে চাইছো। এবার তুমি ভাবো, তুমি জলপরীদের নিয়ে রিসার্চ করতে চাইছো, জলপরীদের কি আদৌ কি এক্সিস্টেন্স আছে? তো এক কথায় আমরা সাধারণ দৃষ্টিভঙ্গিতে বলবো যে না, নেই, জলপরী বলে কিছু হয় না, কারণ রিয়ালিটিটা এটা সব রূপকথার গল্পগুলোতে আমরা পাই, কিন্তু তাই বলে অরিজিনালি তো নেই। এবার এই যে অরিজিনালি নেই, এই যে সিদ্ধান্তটাতে আমি পৌঁছাবো, এই সিদ্ধান্তটাতে আমি এমনি পৌঁছতে পারবো না। এর জন্য তখন আমাকে কি করতে হবে, ওই জায়গাটাকে অন্টোলজিক্যাল অ্যাপ্রোচে দেখতে হবে যে আদৌ ওই যে মারমিটদের নিয়ে তুমি যে করতে চাইছো বা জলপরীদের নিয়ে যে তুমি রিসার্চটা করতে চাইছো, জলপরীদের আদৌ এক্সিস্টেন্স আছে কিনা, এই যে এক্সিস্টেন্সটা দেখবো, এটা আমরা এই অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে দেখি। তেমনি আমাদের রিসার্চের ক্ষেত্রে যেমন হচ্ছে, এডুকেশনের পারপাসেও কিন্তু সমানভাবে হয়।
ঠিক আছে? তো এবার বলছে হোয়াট ডাজ ইট মিন ফর সামথিং টু বি। বলেছে এই যে কোনো একটা বিষয়ের অস্তিত্ব আছে, এই অস্তিত্ব বলতে এক্স্যাক্টলি কী বোঝায়, এই অস্তিত্বটাই বা কী, এই সমস্ত কিছু কিন্তু এই অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি। একটা সাধারণ পয়েন্ট অফ ভিউতে জাস্ট মাথা রাখবে, অন্টোলজি ইজ কনসার্নড উইথ ক্যাটাগরাইজিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অফ রিয়ালিটি। বাস্তবে যে কোনো কিছু আছে, ওই বাস্তবটাকে বোঝার জন্যই অন্টোলজি ব্যবহার করি আমরা, সেই বাস্তবটাকে ধরার জন্য। ঠিক আছে? তো এই পেনের বাস্তবতাটা কি, এটার অস্তিত্বটা কি, এই পেনের অস্তিত্বটা আমি তখনই ধরতে পারবো যখন অন্টোলজির মাধ্যমে নানা রকম প্রশ্ন আমি দিয়ে ওই বাস্তবটার সম্পর্কে অবগত হব। তো এই ধরনের বিষয়গুলোকে কিন্তু ইনভেস্টিগেট করতে আমাদের সহায়তা করে। এবার যেমন প্রিভিয়াস ইয়ারে একটা কোশ্চেন এসেছিল 2000, এটা যতদূর সম্ভব 23-এর কোশ্চেন। ঠিক আছে? তো 2023-এর যেটা ডিসেম্বরে যতদূর সম্ভব এসেছিল। তো বলেছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিফাইন্স অন্টোলজি। নিচের অপশনগুলোর মধ্যে অনেকগুলো অপশন আছে, কোনটার মাধ্যমে আমরা অন্টোলজিকে একদম বেস থেকে বেস ম্যানারে জানতে পারছি। আজকে যতটুকু পড়ালাম ওইটুকু থেকে তোমার কোনটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা মূলত অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে ধরা যেতে পারে? দেখো এ নম্বর অপশনে কি বলেছে, বলেছে দ্য স্টাডি অফ মোরাল প্রিন্সিপাল অফ হাউ টু অ্যাপ্লাই দেম ইন হিউম্যান লাইফ। মোরাল প্রিন্সিপালসগুলোর কথা বলছে যে কীভাবে হিউম্যান লাইফে আমরা এটাকে অ্যাপ্লাই করবো, সেটা কি অন্টোলজি? নাকি দ্য স্টাডি অফ এক্সিস্টেন্স অফ গড অ্যান্ড ডিভাইন উইং, শুধু ওই গড এবং গডের মতো যে উইংসগুলো আছে সেটাকে স্টাডি করবার জন্য মূলত অন্টোলজিক্যাল অ্যাপ্রোচটাকে ফলো করা হচ্ছে? নাকি দ্য ব্রাঞ্চ অফ ফিলসফি কনসার্নড উইথ দ্য নেচার অফ বিং অ্যান্ড এক্সিস্টেন্স। বলছে এটা একটা ফিলসফির ব্রাঞ্চ যেখানে কিনা সমস্ত কিছুর বিং এবং এক্সিস্টেন্সকে গুরুত্ব দিচ্ছে। নাকি দ্য স্টাডি অফ সিক্রেট টেক্সট অ্যান্ড রিলিজিয়াস প্র্যাকটিসেস, অর্থাৎ যে আমাদের যে মানে টেক্সটগুলো আছে, ধরে নাও যে কোরআন শরীফ, তারপরে ভাগবত গীতা, বাইবেল, এগুলোকে স্টাডি করবার উপরে, এগুলোর এক্সিস্টেন্সের উপরে অন্টোলজিক্যাল অ্যাপ্রোচ ফলো করে। কোনটা? একদম যদি আমরা বেসিকটা যদি একটু পড়ি, একটু মনোযোগ সহকারে পড়ি, তাহলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব যে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে সি, তাই না? সঠিক অ্যান্সার হয়ে যাবে সি একদম। শ্রাবন্তী, লিসা, সন্দীপা, শরীফা, শিল্পী, আরও অনেকেই অ্যান্সার দিয়েছো, একদম সঠিক অ্যান্সার দিয়েছো। ঠিক আছে? তো এইরকমই আরেকটা কোশ্চেন পরীক্ষাতে এসেছিল, দ্য অন্টোলজিক্যাল আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড সাজেস্ট দ্যাট। বলেছে এই অন্টোলজিক্যাল আর্গুমেন্টে, যখন ধরে নাও একটা অন্টোলজি নিয়ে যখন আমরা কোনো একটা আর্গুমেন্ট করছি গডকে নিয়ে, তো অন্টোলজিক্যাল অ্যাপ্রোচে গড সম্পর্কে কি ধারণা দিতে পারে? ঠিক আছে? তো অন্টোলজির মাধ্যমে কি ধরনের ধারণা দিতে পারে, অন্টোলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে কোন ধরনের গড সম্পর্কে ধারণা আসতে পারে, বলো তো কোনটা হতে পারে? কোনটা তোমাদের হতে পারে মনে হচ্ছে? যে দ্য ফিজিক্যাল এভিডেন্স অফ ওয়ার্ল্ড প্রুভ দ্য এক্সিস্টেন্স অফ গড, অর্থাৎ এই বা পুরো পৃথিবীটা মূলত গড সম্পর্কে ধারণা দেবে। ঠিক আছে? তো গডস এক্সিস্টেন্স ইজ সেলফ এভিডেন্ট বিকজ দ্য কনসেপ্ট অফ গড ইমপ্লাইজ হিজ এক্সিস্টেন্স, এটা? নাকি দ্য ডিভাইন মাস্ট বি প্রুভড থ্রু সায়েন্টিফিক ইনকোয়ারি? কোনটা হতে পারবে? কোনটা তোমাদের মনে হচ্ছে যে হতে পারে? আচ্ছা রাহুল এখানে বলছো আমি দেখতে পাচ্ছি না। দেখো সবাই দেখতে পাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, তার মানে তোমার হয়তো বা নেটওয়ার্কের কোনো ইস্যু রয়েছে। তুমি একটু ভালো নেটওয়ার্ক এরিয়াতে গিয়ে তুমি একটু ক্লাসটাকে করার চেষ্টা করো, তাহলে আশা করি দেখতে পারবে। নয়তো বা বেরিয়ে গিয়ে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আবার লিঙ্কের থ্রুতে জয়েন করো, হ্যাঁ, তাহলে হয়তো বা দেখতে পারবে। ঠিক আছে? তাহলে কোনটা হবে? অবশ্যই অবশ্যই এখানে কিন্তু সঠিক অ্যান্সার হবে বি, অর্থাৎ গডস এক্সিস্টেন্স ইজ সেলফ এভিডেন্ট। গডের এক্সিস্টেন্সটা এটা সেলফ এভিডেন্ট, কারণ দ্য কনসেপ্ট অফ গড ইমপ্লাইজ হিজ এক্সিস্টেন্স, কারণ কনসেপ্ট যেটা আছে সেই কনসেপ্টের মাধ্যমে গডের এক্সিস্টেন্সটাকে কিন্তু সামনে নিয়ে আসতে পারে, কনসেপ্টের মাধ্যমে। দেখো আমরা যারা ধরে নাও গডকে মানি, সে যে কোনো ধর্মেরই তুমি মানো, তারা কিন্তু গডকে একটা ডিফারেন্ট অ্যাসপেক্টে আমরা কিন্তু ধরার চেষ্টা করি। আমাদের কনসেপচুয়াল যে ধরনের জায়গা আছে সেই কনসেপ্টের ভিত্তিতে কিন্তু গডকে আমরা ধরার চেষ্টা করছি। তো এই সিনারিওটা কিন্তু এখানে আমাদের উঠে আসছে। এরপরে দেখো, আচ্ছা একটু দাঁড়াও, একটা আমি কল রিসিভ করছি।
ওকে, তো এই জায়গাতে আরেকটা কোশ্চেন আমাদের পরীক্ষাতে খুব দেয়, বলেছে দ্য থিওলজি, এই যে তোমাদের থিওলজির আইডিয়াটা পড়ালাম, এই থিওলজি হোয়াট ডাজ দ্য টার্ম ডিভাইন সিম্পলিসিটি রেফার্স টু? থিওলজির প্রেক্ষিতে যখন আমরা ডিভাইন সিম্পলিসিটির কথা বলবো, এটা অর্থে কি বোঝাবে? যখন আমরা ডিভাইন সিম্পলিসিটির কথা বোঝাবো বা ডিভাইন সিম্পলিসিটিকে ধরার চেষ্টা করব, তখন এখানে কি বোঝাবে? দেখো, আমি আজকের ক্লাসই বললাম যে থিওলজি কি করে। থিওলজি মূলত কিন্তু আমাদের যে সমস্ত কিছুকে গডের প্রেক্ষিতে ধরার চেষ্টা করে, তাই না? যে একটা গাছের পাতা নড়ছে, হয়তো বা এইখানে কোনো এক দেবতা আছেন যার ভিত্তিতে তিনি এটা করছেন, বৃষ্টি হচ্ছে কোনো দেবতা আছেন তিনি হয়তো বা করছেন, বা ধরে নাও সে সেমভাবে যে কোনো ধর্ম নিয়ে নাও, খ্রিস্টিয়ানিটি নিয়ে নাও, ইসলামিক যে থটসগুলো আছে সেখানে ধরে নাও, সবগুলোতে গডকেই মূলত কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বা ভগবান, আল্লাহ, জিজাস, যে নামই রাখি না কেন সেই জায়গাতে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবার এখানে বলছি যে ডিভাইন সিম্পলিসিটি তাহলে এক্স্যাক্টলিটা কি, এটা মাথায় রাখবে, যেটা আমি তোমাদের বললাম যে ডক্ট্রিন দ্য গডস এসেন্স ইন আইডেন্টিক্যাল টু হিজ অ্যাট্রিবিউটস, মিনিং হি ইজ নট কম্পোজড অফ পার্ট। অর্থাৎ তিনি একটার মধ্যে সীমাবদ্ধ নন, তিনি ডিফারেন্ট এসপেক্টে গড বিরাজমান আছেন, ডিফারেন্ট ভিত্তিতে যাবতীয় যা কিছু হচ্ছে তার জন্যই হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গাগুলোকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই ধরনের কোশ্চেনসগুলো প্রচুর দেয়। এই যেমন এর আরেকটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, এটাও পরীক্ষাতে এসেছিল, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য রিলেশনশিপ বিটুইন থিওলজি অ্যান্ড অন্টোলজি? এই যে থিওলজি এবং যে অন্টোলজি আছে, এই দুটোর মধ্যে যে রিলেশনশিপটা আছে নিচের অপশনগুলোর মাধ্যমে কোনটার দ্বারা সেটা সব থেকে বেশি বেটার ম্যানারে ডিসক্রাইব হচ্ছে? ঠিক আছে, তো থিওলজি এবং অন্টোলজিক্যাল যে দুটোর মধ্যে যে রিলেশনশিপটা আছে, দেখো পার্থক্য কিন্তু বলেনি, রিলেশনশিপটা বলেছে, সেটা কোনটার থ্রুতে আমরা এটা ধরতে পারছি বা কোনটার থ্রুতে এটা আমরা বুঝতে পারছি? একদম, এই তো সবাই অ্যান্সার দিতে পারছে যে মামুনি, শ্রাবণী, সব, তারপরে সন্দীপা, শরীফা, একদম ঠিক ধরেছো। অন্টোলজি প্রোভাইড ফিলোসফিক্যাল টুল টু অ্যাড্রেস থিওলজিক্যাল কোশ্চেন অ্যাবাউট দ্য নেচার অফ গড অ্যান্ড এক্সিস্টেন্স। ঠিক আছে, তো অন্টোলজি মূলত আমাদের একটা সরঞ্জাম দেয়, যেই যুক্তি দেয় বা আমাদের সামনে একটা প্রস্তাব রাখে, যার মাধ্যমে আমরা গড, নানা ধরনের যে বিংসগুলো আছে বা এন্টিটিসগুলো আছে সেগুলোকে আমরা তুলনা করতে পারি, তার এক্সিস্টেন্স সম্পর্কে ধারণা তৈরি করতে পারি। একদম ঠিক ধরেছো, বি এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই ধরনের এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসে। এবার তোমাদের আমি হয়তোবা ওই যেটা আমি চার্টটা শো করিয়েছিলাম, ওই চার্টের মধ্যে একটা অংশ তোমরা পেয়েছিলে, যেটাতে ছিল হচ্ছে কসমোলজি। কসমোলজিটা কি? বলছে কসমোলজি হচ্ছে মহাবিশ্বের, এই যে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে, এই মহাবিশ্বের গঠন, তার কাঠামো, তার এই বিশ্বের বিবর্তন এবং এর মূল প্রকৃতিটা নিয়ে, এক্স্যাক্টলি এটা কি, এটা নিয়ে যে গবেষণা করি আমরা, সেটাকে বলি আমরা কসমোলজি। কসমোগনি কিন্তু একই জিনিস, কিন্তু একটু ডিফারেন্ট, ওটাতে পরে আসছি। কসমোলজিটাকে আগে আমাদের বুঝতে হবে। তাহলে কসমোলজিটা কি? এই মহাবিশ্বের যে গঠন কাঠামো, এর যে বিবর্তন, যেভাবে এটা বিবর্তিত হচ্ছে, ধীরে 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 বিবর্তনের দিকে এগোচ্ছে, এর যে মূল প্রকৃতিটি আছে, হ্যাঁ, এগুলোকে নিয়ে যখন আমরা গবেষণা করি তখন ওটাকে কসমোলজিক্যাল অ্যাপ্রোচ বলা হয়। এই মহাবিশ্বের বর্তমান অবস্থা, তার উন্নয়নের ইতিহাস এবং তার ভবিষ্যৎ কী হতে পারে, হ্যাঁ, এটা কিভাবে এলো, এই মহাবিশ্ব, এই যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে এখন দেখতে পাচ্ছি, এটা কিভাবে এলো, এর ভবিষ্যৎটা কি, এগুলো নিয়ে আলোচনা করি আমরা কসমোলজিতে। ঠিক আছে, তো কসমোলজি যেই বিষয়গুলোকে প্রশ্ন করে, যেটা তোমাদের আমি বারবার বললাম, মহাবিশ্ব কিভাবে গঠন হচ্ছে, মহাবিশ্বের বিভিন্ন উপাদানগুলো কি কি, মহাবিশ্বের বয়স কত, মহাবিশ্বের ভবিষ্যৎ কি হতে পারে, এই সমস্ত এসপেক্টগুলোকে নিয়ে কিন্তু আমরা এই কসমোলজিতে নানা রকমভাবে চর্চা করি। আমাদের এডুকেশনের ক্ষেত্রে এই কসমোলজির মাধ্যমে কিন্তু আমাদের বিশ্বের স্বরূপটাকে আমরা জানতে পারি। ঠিক আছে, তো এটা যখন আমরা ন্যায় দর্শন পড়বো তখন এটা খুব কাজে লাগবে। ঠিক আছে, তো আরেকটা পাবে তুমি কসমোগনি। কসমোলজি আলাদা জিনিস, কসমোগনি আলাদা জিনিস। মহাবিশ্বের উৎপত্তি নিয়ে যখন আমরা কোনো একটা রিসার্চ করছি, মহাবিশ্বের উৎপত্তি নিয়ে যখন আমরা চর্চা করছি, সেটাকে আমরা কসমোগনির মধ্যে ফেলছি। এটি মহাবিশ্ব কিভাবে এবং কখন শুরু হয়েছে সেই জায়গাটাকে আমরা এখানে বোঝার চেষ্টা করি, ধরনটাকে মনে করো যে উপলব্ধি করবার চেষ্টা করি। বলছে কসমোগনি প্রশ্ন করে, যেমন মহাবিশ্বের সৃষ্টির প্রাথমিক ঘটনা কী ছিল, এই মহাবিশ্ব যে সৃষ্টি হলো এটা প্রাথমিক কোনভাবে সৃষ্টি হলো, বিগ ব্যাং থিওরি কীভাবে মহাবিশ্বের উৎপত্তির ব্যাখ্যা করছে, এই সমস্ত কিছু আমরা কিন্তু এই কসমোগনির মাধ্যমে ধরার চেষ্টা করি। ঠিক আছে, তো তাহলে আমরা ওই যে মেইন ব্রাঞ্চেসগুলো যেগুলো আমরা পড়লাম, ঠিক আছে, তো যে ব্রাঞ্চেসগুলো আমরা পড়লাম
সেই জায়গাগুলোকে এবার একটু ছোট ছোট করে ধরার চেষ্টা করব। প্রথমে আসি এপিস্টোমোলজিতে। আচ্ছা, এখানে রাহুল বলছে স্যার আপনি এডুকেশন পেপার পড়াবেন? একদম আমিই পড়াবো। তো এপিস্টোমোলজি বলতে কি বোঝায়, বা এপিস্টোমোলজি এক্স্যাক্টলি কি? এপিস্টোমোলজি হচ্ছে ফিলসফি ইজ দ্য সার্চ ফর নলেজ। নলেজের যখন তুমি সার্চ করবে, নলেজকে যখন তুমি খোঁজার চেষ্টা করবে, সেটাই হচ্ছে এপিস্টোমোলজি। ঠিক আছে? তো দিস সার্চ ইজ ক্রিটিক্যাল, হেন্স দ্য ফার্স্ট প্রবলেম হুইচ অ্যারাইজেস বিফোর দ্য ফিলসফার্স ইজ অ্যাবাউট দ্য নেচার অফ নলেজ অ্যান্ড ইটস লিমিটেশন। বলেছে এটার ফার্স্ট যে প্রবলেমটা মূলত এখানে আসে এপিস্টোমোলজিতে, সেটা কি, যে নলেজটা আমি পেলাম তার নেচারটা কি, তার ধরনটা কি, ওই নলেজের ধরনটা কি, এর লিমিটেশনটা কি, মানে সীমাবদ্ধতাটা কী রয়েছে। যেমন ধরে নাও আমি এই রিমোটটার সম্পর্কে জানতে চাইছি, এই রিমোটটার সম্পর্কে আমি জানতে চাইছি, তাহলে এই রিমোটটার কী ধরনের এর লিমিটেশনসগুলো আছে, এর কি সীমাবদ্ধতা আছে, এ কি করতে পারে না এবং এ কি করতে পারে, সেই সম্পর্কে নেচারটা কি, এর প্রকৃতিটা কি, এটা নিয়ে আমি যখন একটা নলেজকে খোঁজার চেষ্টা করব, এটাই কিন্তু আমরা যখন পাচ্ছি, এটাই এপিস্টোমোলজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে পাচ্ছি। বলছে দেয়ারফর এপিস্টোমোলজি ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল ব্রাঞ্চ অফ ফিলসফি। বলছে ইট ডিসকাসেস ফিলসফিক্যাল ট্রুথ অ্যান্ড ফলসহুড। বলছে এটা যেমন সত্যকে উজাগার করে, তেমনি বিভিন্ন ধরনের এর ভেতরের যে মিথ্যে যে এসপেক্টসগুলো আছে সেটার সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা দেয়। ভ্যালিডিটি অফ নলেজ, অর্থাৎ একটা নলেজের ভ্যালিডিটি সম্পর্কে আমাদের ধারণা দেয়। ভ্যালিডিটি মানে কি, তার বৈধতা, কতটা ওই নলেজ বৈধ। লিমিটস অফ নলেজ, দ্য নেচার অফ নলেজ, নোয়ার টু নোন, এই সমস্ত বিষয়গুলোকে এখানে কিন্তু আমরা ধরার চেষ্টা করি এই এপিস্টোমোলজির মাধ্যমে। এডুকেশন, অবশ্যই এডুকেশন রাহুল, যেহেতু আমি এটা পড়াচ্ছি। এবার হচ্ছে মেটাফিজিক্স। মেটাফিজিক্স এক্স্যাক্টলি কি? বলছে মেটাফিজিক্স ইজ দ্য মেইন ব্রাঞ্চ অফ ফিলসফি। এবার যদি আমরা মেটাফিজিক্যাল অ্যাপ্রোচটাকে ধরার চেষ্টা করি, এটাও কিন্তু আমাদের ফিলসফির একটা মেইন ব্রাঞ্চ। ইট ইজ দ্য সায়েন্স অফ রিয়ালিটি। ঠিক আছে? তো এটা কি করে? এটা মূলত কিন্তু আমাদের রিয়ালিটিটাকে কিন্তু বুঝতে সহায়তা করে, রিয়ালিটিটাকে কিন্তু ধরার চেষ্টা করে। এটা মেইন প্রবলেম হচ্ছে হোয়াট ইজ রিয়ালিটি, এটার যে খোঁজার চেষ্টা করে মেটাফিজিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে। কারণ তোমরা যারা প্রথম থেকে ক্লাসটি করছো, তারা নিশ্চয়ই যে চার্টটাকে আমি শো করালাম, আচ্ছা আরেকবার দেখিয়ে দিচ্ছি, যারা গুলিয়ে ফেলছো দেখবে যে চার্টটাকে আমরা শো করালাম, সেই চার্টটা কিন্তু টোটালটাই কিন্তু আমরা কিন্তু এই যে দেখো মেটাফিজিক্সের বেসিসে কিন্তু সেগুলোকে ধরিয়েছি। এই যে মেটাফিজিক্সের বেসিসে থিওলজি পেলাম, অন্টোলজি পেলাম, কসমোলজি পেলাম, কসমোগনি পেলাম। ঠিক আছে? তো মেটাফিজিক্সটা কি এক্স্যাক্টলি, যদি আমরা এর নিখুঁত যদি এর ধারণাটাকে নেওয়ার চেষ্টা করি, মেটাফিজিক্স আর কিছু নয়, মেটাফিজিক্স হচ্ছে একটা বিষয়ের রিয়ালিটি সম্পর্কে চর্চা করছি, যে পুরো পৃথিবীর যে রিয়ালিটিটা আছে, এর এক বা একাধিক রিয়ালিটি, সেটাকে ধরার চেষ্টা করছি। স্পেস কি, শূন্যতা কি, ঠিক আছে? তো হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্রিয়েশন, কোনো কিছুকে ক্রিয়েট করার উদ্দেশ্যটা কি, এই জগতের ক্রিয়েশনের উদ্দেশ্যটা কি। ইজ দেয়ার গড, এখানে কি কোনো ভগবান বলে এর সাথে যুক্ত আছেন কেউ? এর ব্রিফ মেটাফিজিক্স ডিসকাসেস দ্য থ্রি অ্যাসপেক্টস অফ রিয়ালিটি। এই যে ব্রিফ মেটাফিজিক্স, এটা মূলত তিনটে বিষয়ের ওপরে গুরুত্ব দেয়: রিয়ালিটি, দ্য ওয়ার্ল্ড, দ্য সেলফ অ্যান্ড দ্য গড। ঠিক আছে? তো এই কনসেপ্ট অফ রিয়ালিটির ওপরে কিন্তু করে, যে সেটা হচ্ছে কি ওয়ার্ল্ড সম্পর্কে জানা, সেলফ সম্পর্কে জানা এবং গড সম্পর্কে জানা। বলছে দ্য স্কোপ ইনক্লুড অন্টোলজি, ফিলসফিক্যাল সেলফ, কসমোলজি, কসমোগনি, যেটা আমি তোমাদের একটু আগেই ডিসক্রাইব করলাম, এগুলো সব মেটাফিজিক্সের অংশ। ঠিক, এবার আসি এক্সিওলজিতে। এক্সিওলজিটা কি? এই যে হয়তোবা আমার ছবির কারণে দেখতে পাচ্ছ না, এটা এক্সিওলজি। এক্সিওলজি বানানটা হচ্ছে এই যে, ঠিক আছে? তো এক্সিওলজি কি, যেটা কিনা একটা ভ্যালুকে বেস করে গঠিত হয়, স্টাডিজ অফ ভ্যালু। যখন আমরা কোনো একটা ভ্যালুকে বেস করে যখন স্টাডি করছি, দেখবে কোনো একটা কাজ করছো তুমি, ওই কাজটা কতটা ভালো, ওই কাজটা কতটা খারাপ, কতটা ভালো যে ওই কাজটা একদম করাই উচিত, আর কতটা খারাপ যে ওই কাজটা করাই উচিত নয়। এই যে ভ্যালুসের যে বেসটা আছে, এই যে এথিক্যাল যে অ্যাসপেক্টটা তোমার ভেতর থেকে আসে, নৈতিকতার যে জায়গাটা আসছে, এটা কি আমরা এক্সিওলজি বলি। এক্সিওলজির কিন্তু অপর নাম কি বলতো? ভ্যালু থিওরি। মাথায় রাখবো আমরা, এক্সিওলজির অপর নাম কি? ভ্যালু থিওরি। তো এর জন্য বলেছে যে ব্রাঞ্চ অফ ফিলসফি অফ ফিলসফিক্যালি স্টাডিড ভ্যালু। এখানে আমরা কিন্তু ভ্যালু সম্পর্কে জানি। ইট হ্যাজ বিন ডিভাইডেড ইন ফলোয়িং থ্রি ব্রাঞ্চেস। এখানে আমরা তিনটে ব্রাঞ্চেস টোটাল পাই। একটা হচ্ছে এথিক্স, এটা হচ্ছে আমরা পেয়ে যাই অ্যাস্থেটিক্স, আর একটা পেয়ে যাই লজিক। এথিক্স হচ্ছে এটা মূলত রাইট আর গুড, অর্থাৎ কোনটা করা উচিত, তোমার জন্য কোনটা সঠিক, সেই জায়গাগুলো মূলত এথিক্যাল অ্যাসপেক্টে আমরা ধরার চেষ্টা করি। এস্থেটিকে কি করি আমরা? এটা ডিসকাস করি নেচার অ্যান্ড ক্রাইটেরিয়া অফ বিউটি, অর্থাৎ একটা বিউটি রয়েছে, বা ধরে নাও যে একটা
সৌন্দর্য রয়েছে তার নেচারটা কী, তার প্রকৃতিটা কী এবং তার ক্রাইটেরিয়াইটা বা কী, এগুলো আমরা মূলত কিন্তু এর মাধ্যমে ধরার চেষ্টা করি। আরেকটা অংশ পাবে যেটাকে বলি আমরা লজিক। এই লজিক হচ্ছে ট্রুথ, মূলত আমাদের ট্রুথটাকে আমরা এখানে ধরার চেষ্টা করি, সত্যকে উদ্ঘাটন করবার চেষ্টা করি যুক্তি সহকারে। সাবজেক্ট ম্যাটার অফ লজিক ইনক্লুড দ্য মেথড অফ জাজমেন্ট, এটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের সত্যকে উদ্ঘাটন করবার চেষ্টা করি বা সত্যকে সামনে আনার চেষ্টা করি যুক্তির মাধ্যমে। তো এইগুলো সব কিন্তু আমাদের লজিক্যাল অ্যাসপেক্টে থাকে। এবার যদি আমরা ইন্ডিয়ান ফিলসফিটাকে দেখি, সেগুলো কতগুলো পিরিয়ডে ভাগ আছে যেটা আমাদের পড়তে হবে। যে অংশটা মেইন জায়গাতে আমি ঢুকে যাচ্ছি এখন। যদি আমরা ইন্ডিয়ান ফিলসফিটাকে দেখি তাহলে কতগুলো পিরিয়ডে ভাগ আছে, যেমন হচ্ছে বৈদিক পিরিয়ড, এপিক পিরিয়ড, সূত্র পিরিয়ড, স্কলারলি পিরিয়ড, আর এটা হচ্ছে মডার্ন পিরিয়ড। বৈদিক পিরিয়ডের যদি সময়কালকে মোটামুটি দেখি তাহলে 2500 বিসি থেকে 6000 বিসির মধ্যে সেটা ছিল। এপিক পিরিয়ডে যদি দেখি আমরা, সেখানে আমরা দেখব 600 থেকে 200 এডির মধ্যে ছিল। সূত্র পিরিয়ডকে যদি দেখি আমরা 200 থেকে 600 এডির মধ্যে সেটা এক্সিস্ট করছে। স্কলারলি পিরিয়ড যদি দেখি আমরা 600 এডি থেকে মোটামুটি 1700 এডির মধ্যে সেটা থাকছে। আর মডার্ন পিরিয়ড তো এখন 1700 থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো বৈদিক পিরিয়ডের সময় আমরা বেদ পেয়েছি, ঋগ, যজুর, অসাম, অথর্ব, এইভাবে আমরা কিন্তু বৈদিক পিরিয়ডে পেয়েছি। ঠিক আছে, তো যেখানে কিনা মনে করো যে বিভিন্ন ধরনের রিচুয়াল পোর্শন আছে, তারপর হচ্ছে টিচিং আছে, ফিলসফিক্যাল এসপেক্টস আছে, হ্যাঁ, হিমনাল পোর্শনসগুলো আছে, এগুলো আমরা দেখতে পারি। তারপরে আমরা পতঞ্জলির যোগা সূত্র এগুলোকে পেয়ে যাচ্ছি, হ্যাঁ, সূত্র পিরিয়ডের প্রেক্ষিতে যদি দেখি। তারপরে আমরা বেদান্ত দর্শনকে পেয়ে যাচ্ছি। তো এই ধরনের জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে সেগুলো কভার হয়েছে। এবার স্কুল অফ যদি দেখি আমরা, ইন্ডিয়ান ফিলসফির স্কুল অফ থট বলি না আমরা, কী কী স্কুল অফ থট নিয়ে ইন্ডিয়ান ফিলসফি আমরা দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান স্কুল অফ ফিলসফির মধ্যে দুটো পোর্শন আমরা দেখতে পাই, একটা হচ্ছে অর্থোডক্স, আরেকটা পেয়ে যাই আমরা মূলত হেট্রোডক্স। অর্থোডক্সকে বলি আমরা আস্তিকা, আর হেট্রোডক্সকে বলি আমরা নাস্তিকা। আস্তিকার মধ্যে এখানে সাংখ্য, ন্যায়া, বৈশেষিকা, মীমাংসা, যোগা, বেদান্ত এগুলো দেখতে পারি। আর হেট্রোডক্সের মধ্যে আমরা চারবাক, জৈন, বৌদ্ধ এগুলোর মধ্যে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। এবার ইন্ডিয়ান যে ফিলসফিক্যাল স্কুলটি আছে এটাকে যদি আমরা লক্ষ্য করি তাহলে টোটাল 9 স্কুল অফ থট এখানে আমরা দেখতে পারি। ঠিক আছে, তো টোটাল 9 স্কুল অফ থট আমরা এখানে দেখতে পারি। সিন্স এনশিয়ান্ট টাইম, একদম যদি আমরা এনশিয়ান্ট সময়কাল ধরে দেখি, একদম যদি আমরা প্রাচীন সময়কাল ধরে দেখি, তাহলে দেখবো ইন্ডিয়ান ফিলসফি হ্যাজ বিন ক্যাটাগরাইজ আস্তিক, নাস্তিক, যেটা আমি তোমাদের চার্টের থ্রুতে দেখালাম। অর্থোডক্স স্কুল অফ থট, আরও 6খানা দর্শন ছিল। আস্তিক স্কুল অফ মানে একসেপ্ট করে হচ্ছে বেদকে। আস্তিক তাদেরকে বলি আমরা যারা কিনা বেদকে স্বীকার করে, যে আমাদের 4খানা বেদ আছে, এই বেদকে যেই স্কুল অফ থটগুলো স্বীকার করছে তাদেরকে বলি আমরা আস্তিক। ঠিক, তাহলে যে 4খানা বেদ আছে, এই 4খানা বেদকে যারা স্বীকার করছে তাদেরকে আমরা কি বলি? আস্তিক। আর নাস্তিক কি? যারা কিনা এই বেদের অথরিটিটা থেকে বাইরে, অর্থাৎ বেদকে স্বীকার করছে না, তাদেরকে আমরা কি বলি? নাস্তিক। ঠিক আছে, তো এই হিসাবে আস্তিক এবং নাস্তিকের মধ্যে কিন্তু ভাগ রয়েছে। এবার অর্থোডক্সের মধ্যে তোমাদের দুটো ভাগ পড়ালাম না আমি, আস্তিক যাদেরকে অর্থোডক্স বলা হচ্ছে, আর অন্যদিকে মূলত হেট্রোডক্স বা যেগুলোকে আমরা নাস্তিক বলছি। তো অর্থোডক্সের মধ্যে ন্যায়া স্কুল অফ লজিক আমরা পেয়ে যাব, বৈশেষিকা স্কুল অফ থট পেয়ে যাব, সাংখ্য পেয়ে যাব, তারপরে যোগা পেয়ে যাব, স্কুল অফ পতঞ্জলি। ঠিক আছে, তো এইগুলো সবগুলো কিন্তু আমাদের পড়তে হবে আমাদের মূলত ইউনিট 1-এ। তারপরে হচ্ছে পূর্ব মীমাংসা, এগুলো আমি ডিটেলসে পড়াবো পরবর্তীকালে। তো পূর্ব মীমাংসা পেয়ে যাব। ঠিক আছে, তো তারপরে বেদান্ত দর্শনকে পেয়ে যাব। এগুলো হচ্ছে আমাদের অর্থোডক্স স্কুল অফ থট। এখন জাস্ট আমি ধরানোর চেষ্টা করছি বেসিক্স অ্যাসপেক্টগুলো। হেট্রোডক্স স্কুল অফ থটের মধ্যে তুমি 4 ভাগ পেয়ে যাবে, যেটা কিনা সম্পূর্ণটাই মেটালিস্টিক, অর্থাৎ বস্তুবাদ যেটাকে বলা হয়, বস্তুর ওপরে যেটা এক্সিস্ট করছে সেটাকে বিশ্বাস করছি, যেটা সামনে দেখছি ওটাকেই বিশ্বাস করছি। 4 ভাগ দর্শনের মধ্যে এগুলোকে আমরা পেয়ে যাচ্ছি। তারপরে বুদ্ধিস্ট ফিলসফির মধ্যে, হ্যাঁ, তো এখানেও আমরা পেয়ে যাচ্ছি, এখানে সিদ্ধার্থ, গৌতম বুদ্ধের কথা আমরা এখানে পাবো। বৌদ্ধিক যে অ্যাসপেক্টসগুলো আছে সেগুলো ধরবো। জৈন ফিলসফির মধ্যে মহাবীর যে জৈনিজমের মধ্যে মূলত ফলো করিয়েছেন, জৈন শব্দটা কোথা থেকে আসলো, হ্যাঁ, ঠিক আছে, তো এই সব জায়গাগুলো আমাদের এখানে পড়তে হবে। এবার ইন্ডিয়ান ফিলসফির মধ্যে যে দর্শনগুলো আছে, যে 6খানা আমরা দর্শন দেখি, তো প্রথমত আমরা বৈশেষিক পাবো, যেটার মূলত ধরা হয়, যেখানে কিনা কানাডা মূলত এটার প্রথম এই জায়গাগুলোর সম্পর্কে সচেতন করান, যেখানে লজিক সম্পর্কে আমাদের পড়াশুনো করতে হয় এবং মায়া সম্পর্কে পড়াশুনো করতে হয়। ন্যায়া ফিলসফিতে আমরা পেয়ে যাই গৌতমকে, যিনি কিনা লজিক্যাল এসপেক্টটাকে সামনে নিয়ে ভগবানকে সামনে রাখার চেষ্টা করছেন লজিক্যাল ভিউয়ের মাধ্যমে। যোগা যেটা কিনা পতঞ্জলি এনেছেন, তার মাধ্যমে আমরা কীভাবে মেডিটেশন করতে পারবো, আমরা কীভাবে আমাদের
শরীরকে শুদ্ধ রাখতে পারবো, কিভাবে চর্চা করব, এই সমস্ত জায়গাগুলো আমরা পাচ্ছি। সাংখ্য, যেটা কিনা কপিল মুনি এনেছেন, যেখানে আমরা মূলত ফিজিক্যাল এবং মেন্টাল আমাদের যে পেইনসগুলো আছে সেটার থেকে কীভাবে মুক্তি পাবো সেই সম্পর্কে দর্শন পাই আমরা। বেদান্ততে হচ্ছে আমরা বেদাভ্যাসগুলোকে আমরা এখানে দেখতে পারবো, যেখানে কিনা মায়া এবং ক্রিয়েশনসগুলোর সম্পর্কে এক্সপ্লেন করা থাকবে। মীমাংসাতে আমরা জয়মিনীকে এখানে দেখতে পারবো, যেখানে বেদকে ইটার্নাল এবং ডিভাইন এসপেক্টে মীমাংসাতে ধরা হচ্ছে। তো এই জায়গাগুলো কোনটার কোন প্রেক্ষিতে পাচ্ছি, এগুলো কে এনেছেন, এখান থেকে কিন্তু অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। একদিকে তোমাকে দিয়ে দেবে স্কুল অফ থট, আরেকদিকে তোমাকে দিয়ে দেবে তাদের প্রোপোনেন্টদের নাম, যে কার সাথে কে কোন দর্শনকে এনেছেন বা দর্শনের মধ্যে একটা বিশেষ ভূমিকা পালন করেছেন, সেটাকে এবার তোমাকে বলবে যে এগুলোকে মিলিয়ে দেখাও। তো মাথায় রাখবো, আমরা অর্থোডক্সে যদি দেখি, সাংখ্যকে মূলত কপিল মুনি এনেছেন, যোগাকে কিন্তু পতঞ্জলি গুরুত্ব দিয়েছেন, ন্যায়াকে কিন্তু গৌতম, আর এখানে বৈশেষিকা কিন্তু কানাদা, এবং মীমাংসাকে কিন্তু ঋষি জয়মিনী কিন্তু এখানে ধরা হয়। ঠিক আছে তো? আর বেদান্ত তো বেদব্যাস, তোমরা সবাই জানো। তো এই জায়গাগুলোকে কিন্তু একটু আমাদের পড়তে হবে। ঠিক আছে তো? এবার যাদের যাদের আমি নাম বললাম, এখানে আমি সবগুলোর লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে তো? এইভাবে সবগুলো লিস্ট প্রত্যেকটা এসপেক্টে, প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে আমাদের নোটে থাকবে, কোনটার প্রেক্ষিতে কোনটা, অর্থাৎ শর্ট ফর্মের মধ্যে যেন তুমি মনে রাখতে পারো। ওকে, এবার আমাদের একটু মূলত ঢুকতে হবে বিষয়গুলোর ওপরে। যেমন সাংখ্য দর্শনে যদি আমরা দেখি, সাংখ্যতে কি বলছে যে ফিলসফিক্যাল ট্রেডিশন হুইচ রিগার্ড অফ ইউনিভার্স অ্যান্ড কনসিস্টিং অফ টু ইন্ডিপেন্ডেন্ট রিয়ালিটিস, পুরুষা এবং প্রকৃতি। এই যে পুরুষ আর প্রকৃতি, এখান থেকে যখনই প্রশ্ন আসে তোমরা কিন্তু ধরাশায়ী হয়ে যাও, কেউ কিন্তু এর অ্যান্সার দিতে পারো না। বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি, যার কারণ আমি যখন তোমাদের ওই ফাইনাল মক টেস্ট দিয়েছিলাম, এই পুরুষ আর প্রকৃতি নিয়ে অনেক কোশ্চেন আমি রেখেছিলাম, আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি বেশিরভাগ স্টুডেন্টরাই এই জায়গাতে এসেই কিন্তু আর কোনো উত্তর দিতে পারছে না। তো এটাকে কিন্তু এখন আমি ডিটেলসে এক্সপ্লেন করবো, একটু মন দিয়ে শুনবে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে তো? তো যাই হোক, যোগা এবং ন্যায়া সিস্টেমটাকে এখানে আমরা দেখছি, বৈশেষিক আর হচ্ছে পূর্ব মীমাংসা, এগুলো তো রয়েছেই। ঠিক আছে তো? সাংখ্য ফিলসফিতে আমরা ঢুকে যাই, যেখানে আমাদের এই পুরুষা সম্পর্কে আমরা জানতে পারবো। তো এখানে ফাউন্ডার হচ্ছেন কি, কপিল মুনিকে ধরা হয় ফাউন্ডার হিসাবে। এটাকে সব থেকে ওল্ডেস্ট স্কুল অফ হিন্দু ফিলসফি ধরা হয়, যে এটা একদম সব থেকে পুরাতন হিসাবে ধরা হয়। হ্যাঁ, তারপরে সাংখ্য ইজ সংস্কৃত ওয়ার্ড হুইচ মিনস ইজ নাম্বার, যেটাকে বেসিক্যালি যদি এর আমরা আক্ষরিক অনুবাদ করি তাহলে নম্বর হিসাবে ধরা হবে, সংখ্যা হিসাবে ধরা হবে। তো সাংখ্য ফিলসফি কম্বাইন্স দ্য বেসিক ডক্ট্রিন সাংখ্য অ্যান্ড যোগা। তো এটার সাথে কিন্তু সাংখ্য দর্শনের সাথে যোগারও কিন্তু এখানে গুরুত্ব আছে, যেই জায়গাটাতে প্রশ্ন আসে আমাদের পরীক্ষায়। সাংখ্য ডিনাইজ দ্য এক্সিস্টেন্স অফ গড অর এনি আদার এক্সটেরিয়ার ইনফ্লুয়েন্স। সাংখ্য দর্শনে কিন্তু গডের এক্সিস্টেন্সটাকে কিন্তু ঠিকঠাকভাবে স্বীকার করা হয়নি, যে একটি সুপ্রিম পাওয়ার রয়েছেন, তিনিই সব কন্ট্রোল করছেন, এটা কিন্তু নয়। এখানে কিন্তু ডুয়ালিজমকে বিশ্বাস করা হয়েছে, রিয়ালিটিকে ডুয়ালিজমের ওপরে রাখা হয়েছে। ডুয়ালিজম কি? অর্থাৎ পুরুষ আর হচ্ছে প্রকৃতি। এই যে ডুয়ালিস্টিক রিয়ালিজম, এটার ওপরে ধরা হয়েছে যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, বিশ্ব জগৎ এই যে ডুয়ালিজমের রেসপেক্টে পরিচালিত হচ্ছে। এই জায়গা থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমরা উত্তর করতে পারি না। আজকে এটার মধ্যে একদম ডিপলি আমরা ধরার চেষ্টা করব। ঠিক আছে তো? এই ডুয়ালিস্টিক অ্যাপ্রোচটাকে এখানে কিন্তু আমরা ধরার চেষ্টা করব, যে কীভাবে এটা রিয়ালিটিটা এর ফরমেশন হচ্ছে। বলছে ইন দ্য ফিলসফি অফ পঞ্চবিংশতি, যেখানে কিনা 25টা তত্ত্বের কথা বলা আছে, সাংখ্য বিলিভ দ্যাট যে সমস্ত কিছু যা কিছু আছে সেটা হচ্ছে সৎকার্যবাদের ভিত্তিতে আছে, অর্থাৎ থিওরি অফ কজেশন, অর্থাৎ কার্যকারণের সম্পর্কের ভিত্তিতে আছে। তুমি একটা কিছু করছো যার ফলেই তোমার মধ্যে কিন্তু আদার্স প্রভাবগুলো আসছে। ঠিক আছে তো? এর মধ্যে আমরা এক্সপোনেন্ট হিসাবে অন্যান্য যারা আছেন, কপিল মুনি তো আছেনই, তার সাথে সাথে ঈশ্বর কৃষ্ণ, তারপর হচ্ছে গরুড়পদ, তারপর হচ্ছে বচপিতা মিশ্রা, তো এনারা মূলত এগুলোকে গুরুত্ব দিয়েছেন। তো এগুলো সবগুলো সূত্রগুলোকে একটু আমাদের সবগুলো কীভাবে সূত্রগুলো, ভাষ্যগুলো কীভাবে এসেছে সেগুলো আমি এখানে পাশাপাশি রেখেছি। ঠিক আছে তো? এবার অ্যাকর্ডিং টু সাংখ্য ফিলসফি অল নলেজ ইজ পসিবল থ্রু দ্য 3 প্রামানাস। সাংখ্য ফিলসফি কিন্তু 3টে প্রমাণাসকে বিশ্বাস করে, যে তুমি যাই নলেজ পাবে, যেই নলেজই তুমি নিতে যাবে, তোমাকে 3টে বিষয়ের প্রেক্ষিতে তুমি পেতে পারো। একটা হচ্ছে প্রত্যক্ষা, মানে প্রত্যক্ষ যেটা দেখবে, ডিরেক্ট সেন্সেস। ধরে নিচ্ছি আমার হাতে একটা বরফের টুকরো আছে, বরফের টুকরোটাকে যখনই আমি হাতে নেব আমার হাতটা খুব ঠান্ডা লাগবে, একদম মনে হবে যেন হাতটা আমার ছিঁড়ে যাচ্ছে। এটা কি পুরো সেন্সেসগুলো দিয়ে আমি ওই বস্তুটাকে উপলব্ধি করতে পারছি, এটা হচ্ছে প্রত্যক্ষ। তো সাংখ্য দর্শনে বলা হচ্ছে যে প্রত্যক্ষের মাধ্যমে আমরা নলেজকে পেতে পারি।
এটা যেমন একটা দিক, তেমনি অনুমানের মাধ্যমে পেতে পারি আমরা। যেমন তুমি হয়তো বা কোনো কারণে মহিষ দেখোনি, তুমি গরু দেখেছো, কিন্তু মহিষ নামেও যে একটি জন্তু থাকে তুমি ওটা জানো না। বোঝো বিষয়টাকে, একদম ডিপলি কিন্তু বোঝাচ্ছি আমি। তুমি মহিষ নামেও যে একটি মূলত প্রাণী আছে তুমি জানো না, তুমি গরু দেখেছো। এবার আমি তোমাকে বললাম যে মনে করো যে তুমি সেই জায়গাতে একটা মনে করো যে অনুমান করবার চেষ্টা করলে, যে আমি তোমাকে বললাম যে তুমি গরু দেখেছো, তো গরুর মতনই না মহিষ হয়। এবার তুমি একটা অনুমান করলে, ও আচ্ছা আচ্ছা গরুর মতনই হয়। এই যে জায়গাটা, এই যে অনুমান, এখানে সাংখ্য দর্শন বলছে যে অনুমানের ভিত্তিতেও তুমি একটা নলেজ পেতে পারো। তুমি অনুমানকে বেস করে একটা নলেজকে অ্যাকোয়ার করতে পারো। আরও একটা জলজান্ত উদাহরণ দিচ্ছি। ধরে নাও একটি সংস্কৃত শ্লোক আছে, যত্র যত্র ধোঁয়া তত্র তত্র বাণিক, যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আর আগুন আছে। এবার তুমি ছোটোবেলা থেকেই তোমার মাকে দেখেছো যে উনুনে রান্না করছে, উনুনে কাঠ বলো বা লাকড়ি বলো যেগুলোই মূলত দিচ্ছে, তার ভিতরে আগুনের একটা ফ্লেম উঠছে, তার উপরে হাঁড়ি বসানো আছে যেখানে ভাত রান্না হচ্ছে। ছোটোবেলা থেকে দেখেছো, এবং দেখছো যে ওর ভিত্তিতে অনেক ধোঁয়া, একদম পুরো ঘরে, রান্নাঘরে পুরো চারদিকে ধোঁয়াই ধোঁয়া হয়ে যায়। এটা তুমি দেখেছো, ঠিক আছে, ছোটোবেলা থেকে দেখে আসো। তার মানে তুমি ধরে নিয়েছো যে আচ্ছা তার মানে আগুন থাকলে ধোঁয়া থাকবে, ঠিক। এবার তুমি দূর পাহাড়ে একটা দেখলে যে সেখানে ধোঁয়া উঠছে, কোনো একটা পাহাড়ে, তুমি অনেকটা দূরে আছো, সেখানে তুমি দেখছো যে ধোঁয়া উঠছে। এবার তোমার ওই যে একটা ছোটোবেলার থেকে একটা যে ধারণা বিল্ড হয়েছে যে আগুন আছে ওর জন্যই ধোঁয়া হয়, ওই পাহাড়ের ওই ধোঁয়াটা দেখে তুমি কিন্তু অনুমান করলে যে ও তার মানে ওখানে হয়তো আগুন আছে। এবার তুমি ভেবে দেখো তো, তুমি কি আগুনটা চোখ দিয়ে দেখতে পারলে? অনেক দূরে পাহাড়, তো তুমি দেখতে পাচ্ছ না তো আগুনটাকে, কিন্তু ওর ধোঁয়াটা দেখে তুমি অনুমান করছো যে তার মানে ওখানে আগুন আছে। এই যে তুমি লজিক্যাল ইনফারেন্সকে কাজে লাগিয়ে, যুক্তিকে কাজে লাগিয়ে ওটাকে তুমি ধরার চেষ্টা করলে, এটাই হচ্ছে অনুমান। তো সাংখ্য দর্শন বলছে যে শুধুমাত্র একটা বিষয়কে চোখে দেখতে পাচ্ছি না বলে ওটা যে একদম অস্বীকার্য এমনটা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন যুক্তি দিয়ে একটা বিষয়কে ধরার চেষ্টা করি, যুক্তি দিয়ে যখন একটা বিষয়কে অ্যাকোয়ার করবার চেষ্টা করি, তখন কিন্তু তার মাধ্যমে প্রপার একটা নলেজ আমাদের সামনে আসতে পারে, এবং ওটা নলেজটা কিন্তু ভ্যালিড। এই জায়গাতেই আসছে আমাদের মূলত কি অনুমানের যথোপযুক্ততা, এবং এই অনুমানকেই কিন্তু মূলত এখানে সাংখ্য দর্শনে মূলত বলা হচ্ছে যে এটা একটা ভ্যালিড নলেজ। অর্থাৎ সাংখ্য দর্শনে সিম্পল ক্লিয়ার কাট বলে দেওয়া আছে যে তুমি তিনটে ফরমেশনে তুমি প্রপার নলেজ পাবে। এই তিনটে ফরমেশন যদি না থাকে তাহলে তুমি নলেজ পাবে না, ঠিক। আরেকটা কি, একটা আমরা প্রত্যক্ষ পড়লাম, একটা অনুমান পড়লাম, আর একটা হচ্ছে শব্দা বা বাংলা যেটাকে বলি আমরা শব্দ, ঠিক আছে। তো এবার এই শব্দটা কি, এটাকে ইংলিশে বলা হয় ভার্বাল টেস্টিমনি, ঠিক আছে। তো অর্থাৎ কোনো একজন ব্যক্তির থেকে কোনো একটা বক্তব্য তুমি পেলে, ওই ব্যক্তিকে তুমি বিশ্বাস করো, এবং ওনার থেকে যে বক্তব্যটা তুমি পেলে ওই বক্তব্যটাকেও তুমি একটা প্রপার ভ্যালিড নলেজ হিসাবে গ্রহণ করতে পারো। এটা সাংখ্য দর্শন বলছে যে তুমি ওটাকেও একটা ভ্যালিড নলেজ হিসাবে ধরতে পারো। যেমন ধরে নাও তোমার বাবা মা, কোনো দিন কি তোমার বাবা মা তোমার ক্ষতি চাইবেন? নিশ্চয়ই নয়। তো তোমাকে কিছু তারা বলেন যে বাবা বা মা এই জায়গাটা না কোনোদিনও এরকম করো না, মানুষকে কোনোদিনও ঠকিও না, বা মানুষের এই ক্ষতি করো না। সাপোজ ধরে না তোমাকে তারা কিছু উপদেশ দিয়েছেন, বেশ। এবার ওই উপদেশটাকে তুমি তোমার জীবনে ফলো করছো, তার মানে এই যে উপদেশটা, এই যে শব্দটা বা এই যে ভার্বাল টেস্টিমনিটা যে পাওয়া গেল, এটা কিন্তু একটা ভ্যালিড নলেজ। সাংখ্য দর্শন বলছে কোনো বিশ্বস্ত ব্যক্তির থেকে তুমি যখন একটি নলেজটা পাবে, সেটাও কিন্তু একটা ভ্যালিড নলেজ হিসেবে তোমার সামনে আসবে। সেটা যে ভ্যালিড নয় এটা ভাবার দরকার নেই। হ্যাঁ, তাই বলে যে কোনো ব্যক্তি বলে দিল বা তুমি ওটা বিশ্বাস করে নিলে তাহলে নয়। বিশ্বস্ত ব্যক্তির কথা কিন্তু সাংখ্য দর্শনে বলা হয়েছে। বিশ্বস্ত ব্যক্তি সে হতে পারে কোনো গুরু তার শিষ্যকে বলছে, যেমন আমি টিচার, আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি তোমাদেরকে যা পড়াবো সব অথেন্টিক পড়াবো, যেগুলো থেকে তোমরা পরীক্ষাতে কোয়ালিফাই করতে পারবে। নিশ্চয়ই এখানে পাবলিক প্ল্যাটফর্মে ভুল পড়িয়ে কোনো কাজ নেই, তাই না? বা ভুল তোমাদের শিখিয়ে কোনো কাজ নেই, তাই না? তো এই জায়গাতে তোমরা আমাকে বিশ্বাস করছো এবং সেই অনুসারে তোমরা তো সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছো। এই যে বিষয়টা, এটাই হচ্ছে বেসিক্যালি শব্দের মাধ্যমে অপরের কোনো একটা বক্তব্যকে বিশ্বাস করে নেওয়া, এবং এটাকেও সাংখ্য দর্শন বলছে, কিন্তু এটাও একটা ভ্যালিড নলেজ। ওকে, বেশ। এবার আসি আমরা যে ওই ডুয়ালিজমের কথা বললাম, যারা মূলত পরে জয়েন করলে ক্লাসে তাদের আমি একটুখানি দেখিয়ে দিই যে ডুয়ালিজম কোথা থেকে আমাদের আসলো। এই যে
সাংখ্য ফিলসফিতে বলতে গিয়ে আমরা পড়েছিলাম যে সাংখ্য মূলত এক্সিস্টেন্স অফ গডকে ডিনাইজ করে, মূলত সাংখ্য ফিলসফি মূলত দুটো রিয়ালিটিসকে বিশ্বাস করে, যেটাকে ডুয়ালিস্টিক রিয়ালিজম বলে। একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে প্রকৃতি। পুরুষ শব্দটাকে আসলে আমাদের মনে হতে পারে যে আরে কত বা কঠিন একটা ব্যাপার, এবং এটা দিয়ে দেখেছি আমি অনেক স্টুডেন্টের প্রবলেমও হয়। তো এর জন্য আমি প্রথমে আগে তোমাদের ডিটেলসে পড়াবো, তারপরে এর প্রেক্ষিতে কিছু উদাহরণ দিয়ে তোমাদের সামনে আনবো, যেন তোমরা একবারই বুঝে ফেলতে পারো। তো পুরুষ বলতে বোঝাচ্ছে, বা পুরুষা সংস্কৃতের টার্মিনোলজির ভিত্তিতে যখন আমরা উচ্চারণ করব তখন ওটাকে বলে পুরুষা। তো পুরুষা রেফার্স টু দ্য ইটার্নাল, আনচেঞ্জিং, আনকনসিয়াস অ্যান্ড স্পিরিটকে বোঝাচ্ছে, অর্থাৎ যেটার কোনো শেষ নেই। পুরুষ অর্থে যেটার কোনো শেষ নেই, যেটা ইটার্নাল। ঠিক আছে? তো এটা একদম পিওর হয়ে থাকে, একদম নিখুঁত হয়ে থাকে, প্যাসিভ হয়ে থাকে, বিয়ন্ড টাইম। অর্থাৎ এটাকে তুমি টাইম দিয়ে যাচাই করতে পারবে না, বা টাইম আর স্পেস দিয়ে তুমি এটাকে যাচাই করতে পারবে না। বলছে পুরুষা ইজ অফেন ইকুয়েটেড উইথ দ্য সেলফ। বলেছে আমাদের যে আত্মচিন্তন থাকে না, আমাদের আত্মা যেটাকে বলি না আমরা, আত্মা যেটাকে বলি না আমরা, যেইভাবেই তুমি উচ্চারণ করো, বলি তো সোল বলি না আমরা, যেটা কিনা কোনো বিনষ্ট হয় না, যেটার কোনো রকমভাবে মানে শেষ নেই সেটার। হ্যাঁ, তোমার একটা শরীর থেকে আরেকটা শরীরে যাবে, যেটা কিনা সাংখ্য ফিলসফিতে বিশ্বাস করা হচ্ছে, একটা শরীর থেকে আরেকটা শরীরে কনভার্ট হচ্ছে, কিন্তু ওটার কোনো শেষ নেই। তো সেই ইটার্নাল বিংটাকে কিন্তু এখানে পুরুষ হিসাবে কিন্তু মূলত ধরা হচ্ছে। স্পিরিট, অর্পণ বলছে স্পিরিটের মিনিং, স্পিরিট মানে হচ্ছে একটা এন্টিটি, মানে ধরে নাও যে বলতে পারো তোমার আত্মাটাকে একটা স্পিরিট বলতে পারো তুমি। ঠিক আছে? তো এই জায়গাটার উপরে কিন্তু এটাকে বলা হয়। বলেছে ইট ইজ উইটনেসিং দ্য প্রিন্সিপাল অর অবজারভার অফ দ্য ওয়ার্ল্ড। বলেছে এটা পুরো পৃথিবীটাকে, পুরো জগৎটাকে, পৃথিবী বললে ভুল হবে, পুরো বিশ্বকে মূলত কী করে, এক প্রকার অবজার্ভ করে তার নিজের মধ্যে অন্তর্নিহিত করে রাখে। বলছে ইট ইজ নট ইনভলভ ইন অ্যাক্টিভ প্রসেস অফ ক্রিয়েশন চেঞ্জ, বাট ইজ র্যাদার দ্যান ইন্টারনাল কনসিয়াসনেস অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজার্ভস। বলেছে এটা ওই এভাবে আমরা ধরলে আমাদের হবে না যে এটা চেঞ্জ হচ্ছে, যেমন আমরা আমাদের শরীরের গঠন আমাদের বয়সের ভিত্তিতে কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখবে আজকে আমি ধরে নাও 30 ইয়ার্স ওল্ড, 35 আমি ইয়ার্স ওল্ডের ভিত্তিতে আমার শরীর গঠন এরকম হচ্ছে। যখন আমি 45 হব তখন আমার শরীরের গঠন বদলে যাবে, তখন চেঞ্জ হয়ে যাবে। তো এইরকম চেঞ্জেস কিন্তু পুরুষের মধ্যে আসে না। পুরুষ বলতে একটা ইটার্নালকে বোঝাচ্ছে, একটা আনচেঞ্জিং কনসাসনেসকে বোঝাচ্ছে, বা চেতনকে বোঝাচ্ছে, চেতন বা চেতনাকে বোঝাচ্ছে। কিন্তু এটা কোনো আধার নেই, শরীরের মাধ্যমে তুমি এটাকে ধরতে পারবে না, এটা চেতনাকে বোঝাচ্ছে। ঠিক আছে? তো বলছে পুরুষা ইজ অফেন ডিসক্রাইব ইজ এ বিং বিয়ন্ড দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, যেটা তোমাদের বললাম যে কোনো বস্তুর প্রেক্ষিতে এই যে জগৎকে তুমি দেখছো, এই যে কলম, এই যে রিমোট, এই যে মাইক্রোফোন, এগুলোর ভিত্তিতে তুমি পুরুষকে কিন্তু নির্ধারণ করতে পারবে না। ঠিক আছে? তো এগুলোর বাইরে পুরুষ, বাইরে সম্পূর্ণ চেতনার ওপর দিয়ে চলে এটা। ওয়ার্ল্ড ইজ ফ্রি ফ্রম দ্য ডিস্ট্রাকশন অফ ইগো, টাইম, স্পেস। বলছে সাংখ্য ফিলসফি পুরুষ ইজ কনসিডার্ড দ্য প্রিন্সিপাল অফ কনসাসনেস, অর্থাৎ একটা কনসাসনেসকে বোঝাবে, চেতনাকে বোঝাবে, প্রিন্সিপাল অফ চেতনাকে বোঝাবে, যেটা কিনা শুধুমাত্র অবজারভেশনের ওপরে থাকবে, যেটাকে তুমি পরিবর্তন করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। ঠিক আছে? তো বলেছে পিওর কনসাসনেস অ্যান্ড অ্যাওয়ারনেস। যদি আমরা পুরুষকে বলি, সিম্পল ওয়ার্ডে জাস্ট মনে রাখবো, এটা পিওর কনসাসনেস, একদম তোমার পিওর চেতনাকে বোঝাচ্ছে, এবং তোমার অ্যাওয়ারনেসকে বোঝাচ্ছে প্যাসিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ, নট এনগেজ ইন এনি ফর্ম অফ ক্রিয়েশন অ্যান্ড ডিস্ট্রাকশন। কোনো কিছুর সৃষ্টি বা ধ্বংসের সাথে এর কোনো রকম কিছু নেই। এর একটা যে সচেতনতা আছে তার উপরেই সম্পূর্ণটা আছে। ঠিক আছে? তো একটা ইটার্নাল বিংকে একটা মূলত মনে করো বোঝাচ্ছে, যেটা কিনা সর্বসমক্ষে সার্বজনীনভাবে চিরসত্য। হ্যাঁ, এটা ইটার্নাল, ইনফাইনাইট অ্যান্ড বিয়ন্ড দ্য ফিজিক্যাল রেইম। অর্থাৎ এই যে বাস্তবিক জগৎ যেটা আমরা দেখছি, বিভিন্ন ধরনের বস্তুর গঠনকে আমরা দেখছি, এগুলোর থেকে বিয়ন্ড দ্য লেভেলে এটা কিন্তু চলে। বলছে ইনভলভ দ্য প্রসেস অফ পারসেপশন, উইটনেস দ্য ফাংশনিং অফ প্রকৃতি। তো প্রকৃতিকে সামনে কিন্তু এটা একটা বা মানে করো যে নিজস্বতাটাকে ধরে রাখে। যেমন এবার পুরুষটাকে আমরা বুঝলাম, পুরুষটাকে যদি কেউ না বুঝতে অসুবিধা থাকে আমি আরও উদাহরণ সহকারে বোঝাবো, রেখেছি। আগে একটু ডিটেলসে ক্লিয়ার করি, তারপরে এগুলোর এক্সপ্লেনেশনে যাচ্ছি। প্রকৃতিটাকে একটু ক্লিয়ার করে নিই। প্রকৃতি ইজ আ ম্যাটেরিয়াল নেচার বা প্রিমোর্ডিয়াল ম্যাটার। অর্থাৎ এই যে জগতে যা কিছু দেখছো, যেটা পরিবর্তনশীল, হ্যাঁ, যেটা সৃষ্টি আছে, ধ্বংস আছে, এগুলো হচ্ছে প্রকৃতি। বলছে ইট ইজ দ্য সোর্স অফ অল ক্রিয়েশন। এটা প্রকৃতি হচ্ছে যে কোনো ক্রিয়েশনের বলতে পারো একটা সোর্স। ঠিক আছে? তো এনকম্পেসিং দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড দ্য মাইন্ড। বলছে আনলাইক পুরুষা হুইচ ইজ আনচেঞ্জিং অ্যান্ড ইটার্নাল, প্রকৃতি ইজ ডাইনামিক, মিউটেবল অ্যান্ড সাবজেক্ট টু চেঞ্জ। বলেছে এটা ডাইনামিক, এটা গতিশীল, নিজের ফরমেশনকে একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষিতে বদল করে নেয়। ঠিক আছে? তো ফলে এটা কি চেঞ্জেবল।
ঠিক আছে? তো এটা চেঞ্জেবল, এটা হচ্ছে প্রকৃতির ধরন। বলছে প্রকৃতি ইজ কনসিডার্ড টু বি এ মেড অফ 3 গুণাস। বলছে যত প্রকৃতি আছে, সে যে কোনো বিষয়ের প্রকৃতি হোক না কেন, তোমার হিউম্যান বিইংয়ের হোক, কোনো একটি বস্তুর প্রকৃতি হোক, তো সমস্ত কিছুর মধ্যে 3টে গুণের ওপরে সম্পূর্ণটা নির্ভর করে প্রকৃতি। একটা হচ্ছে সত্যগুণ, একটা হচ্ছে রজস, আর একটা হচ্ছে তমস। ঠিক আছে? তো এইগুলো, এই সত্যগুণকে কি বলা হচ্ছে? এটার মধ্যে থাকবে হচ্ছে গুডনেস, ব্যালেন্স, হারমোনি। তোমার মধ্যে দেখবে, যদি আমি একটা মানুষকে দিয়ে উদাহরণ দিই, তোমার মধ্যেই দেখবে যখন তুমি একটা সমস্ত কিছুকে ব্যালেন্স করছো, ঠিক আছে? তো মানুষকে গালিগালাজ করছো না, একটা ভালো একটা ক্যারেক্টারকে ডিফাইন করে সেই অনুসারে জীবনকে অতিবাহিত করবার চেষ্টা করছো, এটা হচ্ছে সত্যগুণ বলা হচ্ছে এটাকে। ঠিক আছে? তো এটাকে কি বলা হচ্ছে? সত্যগুণ। প্রকৃতি অনুসারে এটাকে বলা হয় সত্যগুণ, যেখানে তোমার মধ্যে একটা হারমোনি আছে, একটা ব্যালেন্স আছে, একটা গুডনেস আছে, একটা ভালো দিক আছে। রজস হচ্ছে যখন কিনা তুমি জগতের অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হয়ে গেছো, নিজেকে একটা কোনো প্যাশন বা একটা মুভমেন্ট করছো, ধরে নিচ্ছি সবাই চাকরির জন্য ছুটছে, তুমিও চাকরির জন্য ছুটছো, এবং এই ছোটাছুটির প্রেক্ষিতে বিভিন্ন ধরনের টেনশন, বিভিন্ন ধরনের বিফলতা, ফেইলিয়ার, এগুলোকে তুমি মূলত এগুলোর সাথে যুক্ত হয়ে যাচ্ছ। তো এগুলো হচ্ছে রজস। আরেকটা থেকে তমস, যেখানে কিনা তোমার ভেতরে একটা ডার্কনেস একটা কাজ করছে, কাউকে ক্ষতি করার, কাউকে মেরে ফেলার, বা কাউকে মনে করো যে ইগনোর করবার, বা কোনো একটা বিষয়কে জটিলভাবে দেখার, মানুষকে একটু ক্ষতি করে একটা আনন্দ নেওয়ার, যেটা স্যাডিজম কমপ্লেক্সিটিও বলি। দেখবে অনেক সময় অনেক ব্যক্তি দেখবে, তোমাদের মধ্যেও যদি এমন গুণ তোমরা দেখো যে কোনো একজন ব্যক্তিকে হয়তোবা অনেকজন ব্যক্তি মিলে পেটাচ্ছে এবং মানে মারছে, এবং তোমার ওটা দেখে একটা আনন্দ হচ্ছে, বাহ দেওয়া উচিত, মারা উচিত, তার মানে ধরে নেবে তোমার মধ্যেও স্যাডিজম কমপ্লেক্সিটি আছে, যেখানে অন্যের যে ব্যথাটা দেখে তুমি নিজে একটা আত্মসুখ পাচ্ছ। ঠিক আছে? তো এই যে জায়গাগুলো, এগুলো হচ্ছে তমস গুণের মধ্যে পড়বে। ঠিক? তো প্রকৃতির মধ্যে এই 3টা গুণের বেসিসে টোটাল প্রকৃতি চলে। এই টোটাল প্রকৃতির 3টে কোয়ালিটির ভিত্তিতে চলে। যাবতীয় যা কিছু আছে 3টে গুণের ভিত্তিতে আছে। ওর জন্যই বলেছে দিস 3 গুণস কম্বাইন ইজ ভেরিয়াস ওয়ে টু প্রডিউস দ্য ডিফারেন্ট ফর্ম অফ লাইফ ম্যাটার ইন দ্য ইউনিভার্স। বলেছে আমাদের ডিফারেন্ট লাইফগুলোকে এই ভিত্তিতে যে ম্যাটার্সগুলো আছে ইউনিভার্সের, বিশ্ব প্রকৃতির মধ্যে 3টে গুণের মাধ্যমেই তৈরি হয়। ঠিক আছে? সমস্ত কিছুই 3টে গুণের ভিত্তিতে থাকে। হোয়েন পুরুষ ইন্টারাক্ট উইথ প্রকৃতি, যখন পুরুষ এবং প্রকৃতির মিলন হয়, দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড কাম ইনটু বিং অ্যান্ড সাইকেল অফ ক্রিয়েশন অ্যান্ড ডিজলভ অকার্স। বলেছে তখন কিন্তু এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ডকে আমরা একটা বলতে পারি একটা শরীরের মধ্যে দেখতে পারি। ঠিক আছে? তো যেমন আমাদের যে সোল আছে, এই সোলের সাথে যখন এই যে আমাদের সত্য, রজস, তমস এই গুণগুলোর সাথে যুক্ত হবে, তখন আমাদের এই শরীরের ফরমেশনটা হবে। এই যে পুরুষ আর প্রকৃতি যুক্ত হয়, আমাদের শরীরের ফরমেশন হবে, এবং এর ভিত্তিতে নতুন একটা ধরনকে কিন্তু আমরা খুঁজে পাবো। তো এই জায়গাগুলো প্রকৃতির ভিত্তিতে কিন্তু উঠে আসে। তো ক্যারেক্টার কি, প্রকৃতির ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি, পরীক্ষায় আসে প্রকৃতির বৈশিষ্ট্য নিয়ে। বলছে দ্য সোর্স অফ অল ফিজিক্যাল এক্সিস্টেন্স, যত ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, যা কিছুরই শরীর আছে, সেটাই হচ্ছে মূলত প্রকৃতি। যেমন এই রিমোটটার শরীর আছে একটা, এই রিমোটটার কোনখানে প্রেস করলে স্লাইড চেঞ্জ হবে, এটা আমি জানি, এর শরীর সম্পর্কে অবগত আছি আমি, এবং ওই ভিত্তিতে এটাকে ইউজ করছি, তাহলে এটা হচ্ছে প্রকৃতি। ঠিক? ইনক্লুডিং দ্য বডি, মাইন্ড, মেটেরিয়াল ইউনিভার্স, এগুলো রয়েছে। অ্যাক্টিভ অ্যান্ড ডাইনামিক, কনস্ট্যান্টলি চেঞ্জিং। বলেছে যে অ্যাক্টিভ বলো বা ডাইনামিক বলো, এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? তো এই যে আমার শরীর আজকে যেমন আছে, 10 বছর পরে এমন থাকবে না। আমি মূলত তুলনামূলকভাবে আজকে যে ধরনের একটা শক্তি আমি অনুভব করতে পারি, 10 বছর পরে পাবো না, কারণ এটা চেঞ্জ হচ্ছে, আলাদা ফরমেশনে চলে যাচ্ছে। তো এই যে চেঞ্জিং, এটাই হচ্ছে প্রকৃতি। বলছে গভর্ন বাই দ্য 3 গুণার্স, এটা 3টে গুণের ভিত্তিতে, যেটা একটু আগে পড়ালাম, সত্য, রজস আর তমস। বলছে প্রিন্সিপাল অফ এভলিউশন, ক্রিয়েশন ইন দ্য কসমস। বলছে এই যে গুণগুলো আছে, এগুলোর ভিত্তিতেই আমাদের ইউনিভার্সের মধ্যে সমস্ত কিছু তৈরি হচ্ছে, বিনষ্ট হচ্ছে, নতুন নতুন জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবার যদি এটাকে একদম শর্ট ফর্মে বুঝি, তাহলে পুরুষ কি? পুরুষ হচ্ছে একটা পিওর, ইটার্নাল, আনচেঞ্জিং কনসাসনেস বা চেতনাকে বোঝায়, যেটা কিনা অবজার্ভার, সমস্ত কিছুকে অবজার্ভ করে চলে। ঠিক? প্রকৃতি কি? মেটেরিয়াল ওয়ার্ল্ড, বাস্তবে যা দেখতে পাচ্ছি, যেগুলো এই যে যেগুলোরই শরীর আছে আর কি, ওগুলোই প্রকৃতি। এগুলোর নেচার, প্রিমর্ডিয়াল ম্যাটার, এগুলো সমস্ত কিছু যা ক্রিয়েট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, এগুলোকে বোঝাচ্ছে। তাহলে পুরুষ হচ্ছে কনসাসনেস, আর প্রকৃতি হচ্ছে মেটেরিয়াল নেচার, যেটাকে কিনা মেটেরিয়ালিস্টিক ওয়েতে আমরা ধরতে পারছি, এটাই হচ্ছে তার প্রকৃতি।
ঠিক আছে? তো দেয়ার রিলেশনশিপ ইজ ওয়ান অফ দ্য অবজারভার অ্যান্ড অবজার্ভড। তাহলে অবজারভার হচ্ছে পুরুষ, আর অবজার্ভড, যাকে অবজার্ভ করা হয় সেটা হচ্ছে প্রকৃতি। বলছে দ্য ওয়ার্ল্ড ইজ ক্রিয়েটেড থ্রু দ্য ইন্টারাকশন অফ পুরুষ অ্যান্ড প্রকৃতি। এই পুরো পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু তৈরি হচ্ছে এই পুরুষ আর প্রকৃতির মেলবন্ধনেই তৈরি হচ্ছে। এই পুরুষ আর প্রকৃতির যে একটা বলতে পারি আমরা মিলন, তার ভিত্তিতেই কিন্তু সমস্ত কিছু তৈরি হচ্ছে। সে বলো আমাদের শরীরই বলো বা আমাদের যে কোনো প্রেক্ষিতকে বলো না কেন। এবার এই পুরুষ আর প্রকৃতিকে যাদের একটু হলো বুঝতে অসুবিধা হলো, এবার আমি একটা মুভির উদাহরণ দিয়ে, একটি মুভি, তোমরা সিনেমা দেখো না, সিনেমা দিয়ে একটা তোমাদের উদাহরণ দিচ্ছি। যে ধরে নাও, ইমাজিন এ মুভি বিং প্লেড অন এ স্ক্রিন ইন এ সিনেমা হল। ধরে নাও, একটা ইমাজিন করো যে একটা মুভি মূলত একটা সিনেমা হলে চালানো হলো, ঠিক? এর ভিত্তিতে পুরুষ আর প্রকৃতিটাকে কীভাবে দেখতে পাচ্ছি একটু ভালোভাবে দেখো, ভালোভাবে শুনবে। এই এক্সাম্পলের মধ্যে পুরুষ ইজ এ লাইক অডিয়েন্স মেম্বার। পুরুষ, ধরে নাও পুরুষ হচ্ছে অডিয়েন্স যারা আছে তারা পুরুষ, কারণ তারা একটা মুভিকে দেখছে। ওই মুভিতে কিন্তু নিজে ভূমিকা পালন করছে না, জাস্ট দেখছে। চেয়ারে বসেছে, সামনে স্ক্রিন রয়েছে, এবার সে দেখছে। দ্য অডিয়েন্স ইজ প্যাসিভ অবজারভার। অডিয়েন্স কিন্তু জাস্ট ওখানে সিনেমাতে যা করছে ওই হিরো আর হিরোইনই তো করছে, ওই গুন্ডা যারা আছে তারাই করছে। ওখানে গিয়ে কি ওই অডিয়েন্সরা গিয়ে মানে মারপিট করছে কি না? অডিয়েন্স চেয়ারে বসে আছে, চেয়ারে বসে জাস্ট ওইটাকে অবজার্ভ করছে। ওর জন্য ওখানে কিন্তু অ্যাক্টিভ নয়, প্যাসিভ অবজারভার জন্য বলছে অডিয়েন্সদের। হু ডাজ নট গেট ইনভলভ ইন দ্য অ্যাকশন হ্যাপেনিং অন দ্য স্ক্রিন। তারা কিন্তু ওই কী হচ্ছে ওই স্ক্রিনের মধ্যে ওটার সাথে কিন্তু তারা ইনভলভ নয়, তারা শুধু দেখার জন্য এসেছে, একটু অনুভব করবে এটার জন্য এসেছে। বলছে দেয়ার আর সিম্পলি অ্যাওয়ার্ড দ্য ইমেজ অ্যান্ড সাউন্ড। জাস্ট কি দেখছে এবং কি সাউন্ড পাচ্ছে, এই দুটোর মধ্যে মূলত সম্পর্কটাকে বেস করে তারা ধরার চেষ্টা করছে। জাস্ট অ্যাজ দ্য পুরুষা, যেমন পুরুষ ইজ এ উইটনেস অর কনসাসনেস। পুরুষ হচ্ছে আমাদের জগতের উইটনেস বলতে পারো, কনসাস। যেমনটা আমরা একটা সিনেমা হলে যেমন আমরা চেয়ারে বসে যেমন উইটনেস থাকি, কী হচ্ছে না হচ্ছে অবজার্ভ করি, কী হচ্ছে না হচ্ছে, তেমনি পুরুষ বলে একটি এন্টিটি আছে বা একটি প্রকৃতি, মানে এক প্রকার বিষয় আছে। হ্যাঁ, সাংখ্য দর্শনে বলা হচ্ছে যে এটা একটা বিষয় যেটা কিনা জাস্ট অবজার্ভ করছে, যেটা একটা সচেতনতা আছে, যেটা শুধু অবজার্ভ করছে এবং কোনটার সাথে কোনটা কানেক্টেড হচ্ছে সেই জায়গাটাকে দেখছে। বলছে দ্য অডিয়েন্স ইজ ওয়ান হু এক্সপিরিয়েন্স দ্য মুভি উইদাউট বিং এফেক্টেড দ্য ইভেন্ট হ্যাপেনিং উইদিন ইট। বলছে অডিয়েন্স কী করছে, মুভিটাকে দেখছে, ওই মুভিতে কী হচ্ছে ওটার মধ্যে কিন্তু কোনো প্রভাব ফেলছে না কিন্তু অডিয়েন্স গিয়ে কিন্তু মারপিট করছে না ওই গুন্ডাদের সাথে বা হিরোর সাথে। অডিয়েন্স যা দেখছে, যা অলরেডি ঘটে যাচ্ছে, যা চলছে, ঘটমান যা চলছে, ওটাকে জাস্ট দেখে যাচ্ছে। তেমনি পুরুষও তাই। এই যে পুরুষ, যে ইটার্নাল বিং, যেটা সাংখ্য দর্শনে বলা হচ্ছে, যে ইটার্নাল বিং সমস্ত কিছু জগতে যা কিছু হচ্ছে সেটাকে জাস্ট দেখছে, ঠিক আছে? তো সেটাকে জাস্ট যে দেখছে, অবজার্ভ করছে। অর্থাৎ এটা একটা চেতন বা চেতনা, যার ভিত্তিতে জাস্ট ওটা আর কোনো কাজ নেই, আর এটার কোনো শেষ নেই, শুরু নেই। এটা ইটার্নাল মানে একদম শাশ্বত সময়কাল ধরে চলবে, ঠিক আছে? তো এটাকে বলছে মূলত পুরুষ। এবার তাহলে প্রকৃতি কি? এবার প্রকৃতি বলছে মুভি ইটসেলফ। ওই মুভিটাকেই আমরা প্রকৃতি বলতে পারি, যেটাকে আমরা দেখছি। বলছে ইট ইজ ডাইনামিক। বলছে মুভিটা হচ্ছে ডাইনামিক, ফুল অফ অ্যাকশন আছে, সাউন্ড আছে, কালার আছে, আরও ধরনের মুভিসের মধ্যে অনেক ধরনের চেঞ্জেস আসছে। একবার হিরো মার খাচ্ছে, একবার ভিলেন মার খাচ্ছে, অনেক কিছু আসছে, মানে পরিবর্তনশীল ওটা, ঠিক আছে? তো ইট রিপ্রেজেন্টেড দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। বলছে ওই মুভিটা মূলত আমাদের বাস্তবের যে ওয়ার্ল্ডটা আছে ওটাকে রিপ্রেজেন্ট করছে। অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ অবজার্ভ, যেটাকে আমরা অবজার্ভ করি, যাবতীয় কিছু যা ঘটে সেগুলোর থেকে আমরা কিন্তু অবজার্ভ করি, সেগুলোর থেকে তো আমরা শিখি। বলছে দ্য মুভি কন্টেন্ট ভেরিয়াস এলিমেন্ট। মুভির মধ্যে অনেক কিছু আছে, সিন আছে, যেটা সিন চেঞ্জ হচ্ছে, ক্যারেক্টার আছে, হ্যাঁ, তারপরে প্লট লাইন আছে, হ্যাঁ, কোনটার পরে কি হবে না হবে প্লট লাইন আছে, এগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। এবং আমরা দেখছি হিরো আসছে, হিরো মার খাচ্ছে, ভিলেন আসছে, ভিলেন মার খাচ্ছে, এগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে। এবং এইভাবে মুভিটা কি হচ্ছে, প্রোগ্রেস করছে। তো এই মুভিটাকে তুমি ধরে নাও না প্রকৃতি, এই মুভিটাকেই তুমি তোমার জীবনের আশেপাশে যে মানুষদের জীবন আছে সেটাকে ধরে নাও না, তাহলেই তো তুমি প্রকৃতির মেন ধারণাটা বুঝতে পারছো। প্রকৃতি হচ্ছে যে চেঞ্জ হবে। এই যে তোমাদের আশেপাশে যত মানুষজন আছে, দেখবে এই 3টে গুণের মাধ্যমে তাদের টোটাল লাইফটা চেঞ্জ হচ্ছে। যাবতীয় যা কিছু আছে এই 3টে গুণের মাধ্যমে, সত্যগুণ, রজস গুণ আর হচ্ছে তমস গুণ, এগুলোর মাধ্যমেই দেখবে তাদের জীবন অতিবাহিত হচ্ছে। তার মানে কি, সেটাই কিন্তু এক একটা প্রকৃতি। ওকে, তো এই যে জায়গাটা, এর ভিত্তিতেই মূলত আমরা পুরুষ আর প্রকৃতিকে কিন্তু একদম নিখুঁতভাবে বুঝতে পারি এই সিনেমার উদাহরণ দিয়ে। ক্লিয়ার হয়েছে? আমি যা বোঝাতে চাইলাম বুঝতে পেরেছো? একটু লিখে জানাও, বোঝাতে যেটা চাইলাম আমি, তোমরা বুঝতে পারলে তো?
তাই না? একদম, বেশ, একদম। তো তোমাদের যাবতীয় যা কঠিন কনসেপ্ট থাকবে এইভাবে দেখবে উদাহরণ সহকারে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো এখানে আমার অনেক পেইড ব্যাচের স্টুডেন্ট আছো যারা কিনা আগেও তা মূলত অন্যান্য ক্লাসের সাথে তোমরা যুক্ত ছিলে, তোমরা জানো। এবং আমার ফ্রি ক্লাসেসগুলো তো যেগুলো আমি করাই ইউটিউবে, সেখানে তো দেখবে একটা বিষয়কে একদম নিখুঁতভাবে আমি বোঝানোর ওপরে কিন্তু গুরুত্ব দিই। কারণ আমার এখানে বা আমাদের এই ইনস্টিটিউশনে আমরা সবসময় চেষ্টা করি যেন তোমার কনসেপ্টটা যেন ক্লিয়ার হয়, তারপর তুমি ইজিলি কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। ওই ধরে নাও গুটিকতক জাস্ট নোট দিয়ে, হ্যাঁ, নোটের বিজ্ঞাপন দিয়ে নোট দিয়ে তোমাকে ছেড়ে দিলাম, এবার তুমি তোমার মতো করে চলো, সেটা নয়। এখানে তোমাকে কিন্তু একদম প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা অ্যাসপেক্টকে ধরে ধরে কমপ্লিট করিয়ে দেওয়া হবে, এবং যেন ওই জায়গা থেকে তোমার কোনো প্রবলেম না হয় সেই দিকটাকেও এনশিওর করবো। ঠিক আছে? তো যাই হোক, তো এই হচ্ছে পুরুষ আর প্রকৃতি। এবার ইন্টারাকশনটা তো তোমাদের বোঝালাম আমি, যে জীবনে কীভাবে ইন্টারাক্ট হচ্ছে এগুলো। ওকে, তো এইগুলো কিন্তু আমাদের এই পুরুষ আর প্রকৃতির মাধ্যমে কিন্তু আমরা ধরতে পারছি। ঠিক আছে, বেশ। তো আজকে এই পর্যন্তই রাখছি আমি। ওকে, তো এখন একটুখানি তোমাদের যারা যারা ফিস ডিটেলস বা কী কী থাকবে এই কোর্সের সাথে সেটা সম্পর্কে একটু জানতে চেয়েছিলে, তো তাদের জন্য একটুখানি বলি। তো এডুকেশনের এটা আমাদের জুলাই 2025কে টার্গেট করে হবে। টোটাল তোমাদের মনে করো এখানে 7 মাসের কোর্স তো থাকবেই, যেটাতে তোমরা একদম সমস্ত কিছু পাবে। তার সাথে সে 2 মাস কিন্তু এক্সট্রা পাবে, অর্থাৎ 9 মাসের কিন্তু সমস্তটা ফ্রি পাবে। ঠিক আছে? তো 2 মাস কিন্তু এক্সট্রাভাবে তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? একদম সঠিক সময় সঠিক প্রস্তুতি হবে। প্রত্যেকবারের প্রশ্নের ফরম্যাট অনুসারে যেহেতু আমরা করি, তো সেইভাবে যেভাবে কোশ্চেনগুলো আসছে, সিকোয়েন্স, স্টেপস, অ্যাজারশন, রিজন, এগুলোর ভিত্তিতে আমরা কিন্তু এই ব্যাচটাকে তৈরি করেছি। 10 বছরের PYQগুলোকে, যেগুলো পরীক্ষাতে এসেছে, যেই জায়গাগুলোকে আরও বেশি তোমাদেরকে পড়ানো উচিত, সেগুলোকে আমরা মূলত কভার করব। ক্লাসের প্রথম থেকে 3000 MCQর প্র্যাকটিস সেট পাবে। ক্লাসে শুরু হবে তোমাদের জন্য মক টেস্টের মধ্যে 3000 কোশ্চেনের সেট অলরেডি অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে? তো নোট একদম বাংলা এবং ইংলিশ দু ভাষাতেই থাকবে, আপডেটেড থাকবে। ইংলিশে পড়ালাম বলে ইংলিশের জায়গাগুলো দেখতে পারলে বলে এটা ভেবে বসো না যে বাংলায় থাকবে না, একদম যেটা বলছি সেই অনুসারেই থাকবে, বাংলা ও ইংলিশ দু ভাষাতেই থাকবে। শুধু রেকর্ডেড ক্লাস দিয়ে দায়সারাভাবে আমরা ছেড়ে দেবো না, একদম লাইভে পড়িয়ে তারপর সেটা রেকর্ডেড দেবো। এবং সেই জায়গাটাকে তুমি যে কোনো সময়, ইভেন আমাদের অ্যাপের মধ্যে যা কিছু রেকর্ডেড ক্লাস থাকবে, তুমি ওগুলো চাইলে, তোমার ধরে নাও যে বাড়িতে একটু নেটওয়ার্কের প্রবলেম, বা ধরে নাও যে তোমার ডেটা, যেগুলো প্রত্যেক দিনে ডেটা থাকে, সেগুলো তুমি সবসময় ইউজ করতে চাও না, তো আমাদের অ্যাপের মধ্যে একটা ফিচার আছে যেখানে তুমি ডাউনলোড করে রাখতে পারবে। ঠিক আছে? তো ডাউনলোড করে রাখতে পারবে, তারপর তুমি অফলাইনে দেখো না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? তো সেই অনুসারে থাকবে। তো আমাদের অ্যাপ কিন্তু একদম ফুললি প্রপার ফিচার। ঠিক আছে? তো সমস্ত কিছু তুমি কিন্তু একদম অ্যাপের সাথে সমস্ত কিছুকে মূলত দেখতে পারবে, সমস্ত কিছু সম্পর্কে ক্লাসের সমস্ত কিছু আপডেটগুলো সেখানে পেয়ে যাবে। এবং শুধুমাত্র 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস নয়, প্রত্যেকটি ক্লাস হবে 2 ঘন্টার। ঠিক আছে? তো আমাদের সপ্তাহে 2 দিন ক্লাস হয়। এবার অনেকেই ভাবে যে স্যার ওখানে তো 3 দিন করাচ্ছে স্যার, এবার তোমরা ওখানে দেখবে 1 ঘন্টা 1 ঘন্টা করে করাচ্ছে, তাই না? তো এটাতে কি হয়, এটাতে এক প্রকার বোকা বানানো হয় স্টুডেন্টদের, তাই না? যে দেখো আমরা 3 দিন পড়াচ্ছি, আমাদের 1 ঘন্টা করে থাকছে। তো এখানে তো আমরা 2 ঘন্টা করে 2 দিন পড়াচ্ছি, তো যেখানে কি না টোটালটা ডিটেলস হবে। অর্থাৎ তোমরাই এক সময় ভাববে যে স্যার এতক্ষণ ধরে ক্লাস চলছে। ঠিক আছে? তো কারণ আমরা ওইভাবেই পড়িয়ে তোমাদেরকে কিন্তু এক্সট্রা ক্লাসেসের মাধ্যমে করি। অর্পণ বলছে পিডিএফগুলো প্রিন্ট করতে পারবো, তো একদম পিডিএফ, যা ক্লাসের পিডিএফ থাকবে ক্লাসের শেষেই সাথে সাথে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পৌঁছে যাবে, এবং ওই হোয়াটসঅ্যাপ নম্বরে যে পিডিএফটা পৌঁছে গেল সেখান থেকে তারপর তুমি ডাউনলোড করে ওটাকে তুমি প্রিন্ট করিয়ে নিতে পারবে। ঠিক? এবার তোমরা যারা আমাকে চেনো, আমি তোমাদের রেজাল্ট স্যার। প্রত্যেক সপ্তাহে মূলত তোমাদের দেখব কোনটা তোমাদের সঠিকভাবে হচ্ছে কিনা। অবশ্যই মক টেস্টের মাধ্যমে, তোমাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের মাধ্যমে সেই জায়গাগুলোকে কভার করবার চেষ্টা করবো, যে কোনটাতে তোমাদের উইক জোন থাকছে বা কোনটাতে তোমাদের আরও বেটার করলে সুবিধা হবে। মান্থলি ফিস 1000 টাকা করে দিতে পারবে। ঠিক আছে? তো একদম তোমাদের পরীক্ষার শুরুর, অর্থাৎ এই জুলাইয়ের পরীক্ষার ওই সময়ের মধ্যে তোমাদের একদম তৈরি করে দেব, এটা একদম আমি কথা দিয়ে রাখলাম। কারণ আমাদের সিলেবাসকে যখন যেভাবে প্রয়োজন সেইভাবে আমরা কিন্তু কমপ্লিট করিয়ে দিই। কারণ যদি দরকার পড়ে সপ্তাহে 60টা ক্লাস নিতে হবে, 60টা ক্লাস নিয়ে ঠিক তোমাদের যেটা বলেছি জুলাইয়ের মধ্যে তোমাদের কমপ্লিট করানো হবে, একদম জুলাইয়ের মধ্যে কমপ্লিট করিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এই হচ্ছে টোটাল ডিটেলস। তো তোমরা অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যারা জয়েন করতে চাইছো। কারণ আবারও বলছি, অনেক বড় সিলেবাস,
এখন থেকে যদি না শুরু করো তোমরা নিজেই দেখবে পরবর্তীকালে তোমার তাহলে জুলাইয়ের জন্য আর প্রিপারেশন নেওয়া হবে না, তাহলে তোমাকে ডিসেম্বরের জন্য পরে নিতে হবে, তাই না? যদি এখন থেকে শুরু না করো, কারণ অনেক বড় সিলেবাস, সময় লাগবে, তাই তো? পেপার 2 আর এমনি নয়। আর আমাদের নেট সেট তো আর ওই গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের ওই কয়েকটা নোট পড়লাম হয়ে গেল, ওইভাবে পড়লে তো আর নেট সেট কোয়ালিফাই করা যায় না, যেটা বাস্তব। হয়তো বা কোনো জায়গাতে হয়তো বা দেখবে যে বলবে যে হ্যাঁ হয়ে যাবে, এই তো এটা করে দিলেই তো আমাদের এত স্টুডেন্ট মানে কয়েকজনকে দাঁড় করিয়ে দেবে যে এই দেখো এই স্টুডেন্ট আমাদের কোয়ালিফাই করেছে, এবং সেই দাঁড় করিয়ে দিয়ে তুমি ভাবে বাহ এই তো তার মানে 2 মাসে আমার কমপ্লিট হয়ে যাবে, কিন্তু পারবে না। আমি লিখে দিতে পারি 2 মাসে কখনোই তুমি পড়ে কমপ্লিট করে নেট পরীক্ষা দিতে পারবে না। হ্যাঁ বুঝতে পারবে, কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। তোমাকে সময় নিয়ে পড়তে হবে, এটা যত তাড়াতাড়ি স্বীকার করে নেবে। এই যে এখন তো ইউটিউব চ্যানেলের ছড়াছড়ি, তো এক এক জায়গায় এক একভাবে ট্রিট করা হয় স্টুডেন্টদেরকে। তো যাই হোক, তো অনেক জায়গায় তোমরা দেখো, কিন্তু এই বাস্তব কথাটাকে তোমাদের যত তাড়াতাড়ি তোমরা বুঝতে শিখবে, বুঝবে যখন তোমরা নিজেরা পড়া শুরু করবে তখন বুঝবে। তো অন্য জায়গার প্রলোভনে না দেখে একটা নিখুঁত সময়ে সঠিক সময় সঠিকভাবে ক্লাসটাকে করার চেষ্টা করবে, দেখবে একটা সময় গিয়ে কমপ্লিটেড করে ফেলতে পারবে। ঠিক, বেশ। এবার ক্লাস টাইমটা একটু বলে দিই আমি। তোমাদের ক্লাস টাইম হচ্ছে থার্সডে আর হচ্ছে টুয়েসডে। তো লিখে রাখো তোমাদের যদি দরকার হয়, হচ্ছে থার্সডে আর হচ্ছে টুয়েসডে, ঠিক আছে? তো ঠিক সন্ধ্যে 7টা থেকে 9টা পর্যন্ত তোমাদের ক্লাস চলবে, ঠিক আছে? একটু বেশিও হতে পারে, 9টা 9:30, কোনো কোনো সময় 10টাও চলে যেতে পারে, ঠিক আছে? তো এই জায়গাটাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ওকে, তো এটা কিন্তু তোমরা করে দিও। আচ্ছা, এখানে রাহুল বলছে আমার উত্তর দিলেন না, তো তোমার কোন উত্তর দেবো আমি রাহুল? তুমি তো এখানে দেখছি কোনো শুধু HMM স্যার লিখেছো, তো এটার আমি কি উত্তর দেবো? এটার কি ধরনের উত্তর দেবো আমি, বুঝতে পারলে? তো কোনটা তুমি বলতে চাইলে সেটা জিজ্ঞেস করো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ওকে, তো ক্লাস টাইমিং থাকবে আমাদের মূলত থার্সডে আর টুয়েসডে 7টা থেকে 9টার মধ্যে, মানে 9টা পর্যন্ত চলবে, এবং তার বেশি হতে পারে, সেই অনুসারে ক্লাসে তোমরা জয়েন করবে। ওকে, তো আর আবারও বলছি, ডিটেলসের 10টা ইউনিটকে কভার করানো হবে। ডিটেলসের 10টা ইউনিটকে কভার করে তোমাদেরকে একদম প্রিপেয়ার করে তোলা হবে, ঠিক আছে? তো সেই জায়গাটার সম্পর্কে তোমরা একটুখানি সচেতন থেকো। আচ্ছা, এটা তো তোমার একদম এটার আমি কীভাবে উত্তর দেবো? যদি আমি এডুকেশন সাবজেক্ট সম্পর্কে না জানতাম তাহলে আমি পড়াতাম কেন, তাই না? তো স্বাভাবিক ব্যাপার, সেটা সাবজেক্টের অন্তর্ভুক্তই তো রয়েছে, না হলে সেভাবে পড়ানো তো সম্ভব নয়, তাই না? তো এই জায়গাগুলো রয়েছে। তো তোমাদের যদি ফার্দার কোনো ডিটেলস জানার থাকে তো এই নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, 9064253244। এই নম্বরটার মধ্যে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের ফার্দার ডিটেলসগুলো তোমরা জেনে নিতে পারো। ওকে, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা ফোনও করতে পারো, আর চাইলে হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই রাখলাম ক্লাসটিকে। নেক্সট ক্লাস আমাদের 25 তারিখ অর্থাৎ পরশু দিন হচ্ছে। তো পরশু দিনে তাহলে তোমরা যারা যারা জয়েন করছো, পরশু দিন থেকে একদম সন্ধ্যে 7টার দিকে আমাদের দেখা হচ্ছে। সন্ধ্যে 7টায় আমরা ক্লাস করছি। আর আরেকটা কথা বলি, যারা জয়েন করবে তারা আজকের রাত্রের মধ্যে মেসেজ করে একটু অ্যাডমিশনটা নিয়ে নিও, বা কালকের মধ্যে অ্যাডমিশনটা নিয়ে নিও, কারণ আমাদের অ্যাপের প্রসেস আছে, তো অ্যাপে আমাদের গিয়ে তোমাদের অ্যাড করতে হয়, কারণ আমরা একদম সার্ভারের সাথে তোমাদেরকে কানেক্ট করাই, ঠিক আছে? তো যেন কোনো প্রকার দেখতে তোমাদের অসুবিধা না হয়, কোনো ভিডিওস কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তো অবশ্যই তোমরা গিয়ে অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে সেই অনুসারে সার্ভারের কাজটাকে যেন আমরা এগিয়ে রাখতে পারি, কারণ দেখা গেলো যে ক্লাসের সময় তোমরা ক্লাস করতে পারলে না, এটা যেন না হয়, ঠিক আছে? তো এই জায়গাটাকে একটু ফলো করো তোমরা, ঠিক আছে? তাহলে রাখছি, হ্যাঁ, সবাই ভালো থেকো। নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে, পরশু দিন দেখা হচ্ছে।